আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ নিউটনীয় বলবিদ্যার একটা টপিক। সেই টপিকটার নাম হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ সংক্রান্ত আলোচনা। তো তোমরা একটু আমাকে জানাই দাও যে তোমরা এই লাইভ ক্লাসটি কে কোথা থেকে সংযুক্ত হচ্ছ এবং সাথে তোমাদের কলেজের নামটিও জানিয়ে দাও যে তোমরা আসলে কে কোন কলেজে পড়াশোনা করছো। ওকে, তো আমি একটু চেক করে নিই যে আমাদের লাইভ ক্লাসটা তোমরা কে কোথা থেকে জয়েন করছো এবং একটু দাঁড়াও দেখিনি তোমাদের এবং আমাকে অবশ্যই জানাও যে আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে কিনা লাইভ ক্লাসে। ওকে, আচ্ছা। তো আমাদের সাথে যুক্ত হয়েছে আয়রা আফরোজ, ওকে, অর্ণব টাঙ্গাইল থেকে। যারা যারা সালাম দিয়েছো প্রত্যেকেই ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাসকিয়া ইরা আমাদের সাথে যুক্ত হয়েছে, মালিহা রহমান, ওকে, সোহাইব আহমেদ, তারপর হচ্ছে আফরিন সিনথিয়া চাঁদপুর থেকে, কাজী এনা, হ্যালো, ওকে, হাই। আলিশা জুরাইনামি আমাদের সাথে সংযুক্ত হয়েছে, ফেরদৌস শাম্মী, ওকে, ফাহিমুল হক প্রত্যয়, আচ্ছা, বাকুলিয়া গভর্নমেন্ট কলেজ থেকে, ওকে, ফারজানা আক্তার প্রেমা, তারপর হচ্ছে রাকিন আফসার, ওকে, জিসান, ফাহিম মুনতাসির আমাদের সাথে সংযুক্ত আছে, উম্মে সালমা অপি, মালিহা রহমান আমাদের সাথে দেখছে, সাজিয়া আরদিন আমাদের সাথে যুক্ত, সোয়াইব আলম উচ্ছ্বাস ভাই আমাদের সাথে আছে, কাকন সাহা জয়া, ওকে, সাকিব জামিল রাজশাহী কলেজ থেকে, তাসকিয়া ইরা, ওকে, বিভূতিভূষণ সাহা ভাইয়া নটরডেম কলেজ থেকে, ওকে, আমার সাথে অনেকেই সংযুক্ত হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আমরা আমাদের আজকে হচ্ছে নিউটনীয় বলবিদ্যার সেকেন্ড ক্লাস। গতকালকে আমরা হচ্ছে বিকাল 4টায় এই চ্যাপ্টারটার উপর একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ঘর্ষণ বল সম্পর্কে, কেন্দ্রমুখী বল সম্পর্কে, এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে একটা সমতল রাস্তায় একটা গাড়ি কিভাবে বাঁক নিতে পারবে। হ্যাঁ, সমতল রাস্তায় গাড়ি কিভাবে বাঁক নিবে বা কতটুকু স্পিডে সে বাঁক নিতে পারবে সর্বোচ্চ, সেটা সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম। তো আমাদের আজকে চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 4, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ নিউটনীয় বলবিদ্যার। তো আমরা হচ্ছে লাস্ট এই পর্যন্ত আলোচনা করছিলাম। তো গতকালকের আলোচনা আমরা একটু হালকা সামারি করে তারপর হচ্ছে আমরা আজকে ক্লাসটা শুরু করব। ওকে, আচ্ছা, তো এখানে তোমরা যে টপিকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। তো লাস্ট ক্লাসের টপিকটার নাম আমরা কেস 1 দিতে পারি, কেস 1 হিসেবে তুমি লিখতে পারো খাতায়। আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো কেস 1 এ আমরা দেখেছিলাম যে সমতল অমসৃণ রাস্তায়, সমতল অমসৃণ, লিখে নাও, সমতল অমসৃণ রাস্তায়, সমতল অমসৃণ রাস্তায় গাড়ির বাঁক। তো আমরা গতকালকে দেখেছিলাম লাস্টে এই পর্যন্ত যে সমতল অমসৃণ রাস্তায় গাড়ির বাঁক। ওকে, কালকে আমরা লাস্ট এই পর্যন্ত দেখেছিলাম। হ্যাঁ, তো আজকে ক্লাসটা শুরু করার আগে অবশ্যই তোমরা খাতা এবং কলম সামনে রাখবা এবং আমরা যা যা বলবো, যা যা আমরা লিখতে বলবো বা যা যা আমরা বোর্ডে আঁকবো অবশ্যই তোমরা খাতায় তুলবা। এতে করে কি হবে, তুমি যদি আজকের ক্লাসটা আমার দেখো, তোমার সর্বোচ্চ মনে থাকবে হচ্ছে 1 সপ্তাহ বা 7 দিন। এই 7 দিন পরে তুমি শিওর এই টপিকগুলো ভুলে যাবা। ওকে, তোমার এগুলো কিন্তু অত ভালো করে মনে থাকবে না যদি না তুমি ভালো করে লিখে লিখে নোট করে পড়ো। তুমি যদি আজকে ক্লাসটা দেখার সাথে সাথে একটা সুন্দর হ্যান্ড নোট তৈরি করো, একটা ফ্রেশ খাতায় যদি সুন্দর একটা হ্যান্ড নোট তৈরি করো, তাহলে কি হবে, তোমরা 1 সপ্তাহ পর তুমি যখন ভুলে যাবে এই টপিকটা, তখন তোমার খাতা দেখলেই তুমি বুঝতে পারবা যে আসলে এই টপিকটা ভাইয়া কি পড়িয়েছিলেন এবং এই টপিকটা সম্পর্কে উনি কি ব্যাখ্যা করেছিলেন। ওকে, তো যা যা আমি বলবো, যে এই কথাগুলো আজকে বলবো, আজকে অনেকগুলো আসলে কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। একটা টপিকের উপরে অনেক ইনডেপথ, যতটা ডিপে যাওয়া যায় বলতে পারো হচ্ছে এইচএসসি লেভেল থেকে শুরু করে যতটা অ্যাডমিশন লেভেলে যাওয়া যায় এই টপিকটায় আমরা আজকে সেটাই চেষ্টা করব। এজন্য পুরো সম্পূর্ণ ক্লাস জুড়েই আমরা মাত্র একটা টপিক পড়বো, এই রাস্তায় বাঁক নেওয়ার টপিকটা। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো, আমরা কেস 1 এ আলোচনা করেছিলাম যে সমতল অমসৃণ। আচ্ছা, অমসৃণ রাস্তা মানে কি? যখনই তুমি দেখবা ফিজিক্সে অমসৃণ রাস্তা বলবে, যখনই তুমি দেখবা ফিজিক্সে অমসৃণ রাস্তা বলবে, তুমি শিওরলি ভেবে নিবা যে ওই রাস্তায় কি আছে বলো তো, ঘর্ষণ আছে, এবং ওই রাস্তায় ঘর্ষণ বল একটা খুব ভাইটাল রোল প্লে করবে। ওকে, আচ্ছা, ওকে,
এই রাস্তায় ঘর্ষণ বল খুব ভাইটাল একটা রোল প্লে করবে। আর যখনই তুমি ফিজিক্সে দেখবা যে মসৃণ কথা উল্লেখ আছে, বলা আছে যে সারফেসটা হচ্ছে মসৃণ বা তলটা হচ্ছে মসৃণ, যখনই তুমি ফিজিক্সে দেখবা এরকম একটা কথা বলা আছে, তখন তুমি ভেবে নিবা যে ওই রাস্তায় কি নাই, কোনো প্রকার ঘর্ষণ বল নাই, বা ওই রাস্তায় কোনো প্রকার ঘর্ষণ ধর্ম নাই। এটা মনে রাখবা। হ্যাঁ, অমসৃণ তল বললে বুঝবা যে ঘর্ষণ নাই, অমসৃণ তল বললে বুঝবা যে ঘর্ষণ আছে, আর মসৃণ তল বললে তুমি বুঝে নিবা যে ওই রাস্তায় কি নাই, কোনো প্রকার ঘর্ষণ নাই। ওকে, আচ্ছা, তো আমরা গতকালকে আলোচনা করলাম সমতল অমসৃণ রাস্তায় গাড়ির বাঁক। তো একটা গাড়ি যদি সমতল রাস্তায় বাঁক নিতে চায়, এই যে আমাদের সেই গাড়িটা, ওকে, আমাদের গাড়ি যদি সমতল রাস্তায় বাঁক নিতে চায়, তার মানে সে একটা বৃত্ত পথ অবলম্বন করতে চায় বা একটা বৃত্ত চাপ অবলম্বন করতে চায়। তো গতকালকে আমরা ব্যাখ্যা করেছিলাম যে যদি কোনো বস্তু বৃত্ত পথে আবর্তন করার চেষ্টা করে, যদি কোনো বস্তু বৃত্ত পথে আবর্তন করার চেষ্টা করে, তবে তার অবশ্যই একটা কেন্দ্রমুখী বল দরকার হয়, যেটা কাজ করে কোন দিকে বলতো, কেন্দ্রের দিকে। তো মোটামুটি আমরা এই যে রাস্তার বাঁক, যেটা এই রাস্তার বাঁককে একটা বৃত্ত কল্পনা করতে পারি এবং ওই বৃত্তের একটা কেন্দ্র আমরা কল্পনা করতে পারি। তো আমরা গতকালকেই বলেছিলাম যে যদি কোনো রাস্তায় সমতল রাস্তা দেখতে কেমন একটু বলি, সমতল রাস্তাটা দেখতে কেমন যদি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে লাইক দিস, এরকম। হ্যাঁ, তো ধরো এটা গাড়ি, তো গাড়ি কি করতেছে, আমি একটু অন্যভাবে দেখাই, ধরো এই মোবাইলটা দিয়ে দেখাই। হ্যাঁ, ধরো এটা আমাদের সমতল প্লেন রাস্তা, একদম প্লেন রাস্তা, আর ধরো এই মোবাইলটা হচ্ছে আমাদের গাড়ি। তো যদি কোনো গাড়ি এই সমতল রাস্তায় এইভাবে টার্ন বা এভাবে তোমার মুভ করার চেষ্টা করে, টার্ন বা বাঁক নেওয়ার চেষ্টা করে, ওরকম একটা মুহূর্ত আমরা আজকে এখানে কেস 1 এ ব্যাখ্যা করছিলাম। হ্যাঁ, সমতল অমসৃণ বলতে কি বোঝাচ্ছি, অমসৃণ বলতে বোঝাচ্ছি হচ্ছে এই জায়গায় কি আছে, ঘর্ষণ বল আছে। ওকে, তো এভাবে যদি কোনো গাড়ি টার্ন নেওয়ার চেষ্টা করে, এভাবে যদি টার্ন নেওয়ার চেষ্টা করে বা বাঁক নেওয়ার চেষ্টা করে, তো সেক্ষেত্রে কি হবে সেটা আমরা আসলে এক্ষেত্রে দেখার চেষ্টা করব। তো একজন প্রশ্ন করেছো যে ভাইয়া ঘর্ষণ জিনিসটা বর্তমান সিলেবাসে নাই। তো একটু তোমাকে বলে রাখি যে এখন নতুন সিলেবাসে, নতুন বলো বা হচ্ছে 2018-19 শিক্ষাবর্ষে আমাদের যে ফিজিক্স বইগুলো আছে, আমাদের যে ফিজিক্স যে আমাদের হচ্ছে তোমার বোর্ড বইগুলো আছে, অনুমোদিত টোটাল হচ্ছে 16টা রাইটারের যে বইগুলো আছে, প্রায় ম্যাক্সিমাম বই হচ্ছে ঘর্ষণ সম্পর্কে আলোচনা করা আছে। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, ঢাকা বোর্ড 2019 সালে নিউটনীয় বলবিদ্যা থেকে আসলে ঘর্ষণ থেকে কোশ্চেন এসেছে এবং বিভিন্ন বোর্ডে আসলে ঘর্ষণ বল থেকে ব্যাপক কোশ্চেন আসছে দেখা যায়। এমসিকিউ বলো, সিকিউ বলো, নরমাল কোশ্চেন বলো, এইসব ক্ষেত্রে ঘর্ষণ বলটা খুব ভাইটাল রোল প্লে করতেছে। এই জন্যই আমরা ঘর্ষণ বল নিয়ে খুব ডিটেইলস আলোচনা করছি। আচ্ছা, একটু বলি যে এবার ধরো এই সমতল রাস্তায় যখন এই গাড়িটা বাঁক নেওয়ার চেষ্টা করবে, তখন কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল দরকার হয়। আর আমাদের এই কেসে কেন্দ্রমুখী বল প্রোভাইড করে কে, কেন্দ্রমুখী বল প্রোভাইড করে হচ্ছে ওই গাড়ির টায়ার আর রাস্তার মধ্যে যে স্থিতি ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বল থাকে, সেই স্থিত ঘর্ষণ বলটা কেন্দ্রের দিকে কাজ করে। স্থিত ঘর্ষণ বল বা স্থিতি ঘর্ষণ বলকে আমরা এফএস দ্বারা প্রকাশ করি। তো এই এফএসটা আসলে কেন্দ্রমুখী বল প্রোভাইড করে। বেসিক্যালি কোন বস্তু যদি বৃত্ত পথে আবর্তন করার চেষ্টা করে, কেন্দ্রের দিকে যে বল থাকে বা কেন্দ্রের দিকে যে বল কাজ করে, সেই আসলে কেন্দ্রমুখী বলটা প্রোভাইড করে। তো দেখা যায় যে এই গাড়িটা যখন এই বাঁক বরাবর মুভ করে বা এই বাঁক বরাবর টার্ন নেয়, তখন কেন্দ্রের দিকে আসলে স্থিত ঘর্ষণ বল কাজ করে। ওই স্থিত ঘর্ষণ বলটা তাকে এই রোডটাকে, এই বস্তুটাকে এই বক্র পথে আটকায় ধরে রাখে, যাতে করে সে টার্ন নেওয়ার সময় ছিটকে বাইরে না চলে যায়, যাতে করে সে টার্ন নেওয়ার সময় ছিটকে বাইরে না চলে যায় বা দুর্ঘটনা যাতে না হয়, সেই কারণে আসলে এই ঘর্ষণ বলটা এই কেন্দ্রের দিকে তাকে আটকে ধরে রাখে। এবং এটাকে আমরা এফএস দিয়ে প্রকাশ করলাম। যেহেতু এফএস কেন্দ্রের দিকে কাজ করে, তো আমি লিখতে পারছিলাম হচ্ছে এফএস এফসিপি, অর্থাৎ এই এফএসটা কেন্দ্রমুখী বলকে সাপ্লাই দেয়। তো কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে mv²/r, যেখানে v² মানে যে বেগে গাড়ি মুভ করতেছে সেই বেগটা, আর m মানে হচ্ছে এই গাড়ির ভর, আর r মানে হচ্ছে এই যে টার্নটা বা এই যে বাঁক, এই বাঁকের যে ব্যাসার্ধকে, ব্যাসার্ধ তো বুঝতেছো কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, সেটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি, এটাকে আমরা r বললাম। আবার fs এর ফর্মুলা আমরা গতকালকে দেখেছিলাম μs * r।
যেখানে মিউএস মানে হচ্ছে আমাদের আসলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর আর মানে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে এখান থেকে খেয়াল করো r mg আমরা লিখতে পারি, এটাও আমরা গতকালকে দেখেছিলাম। এখান থেকে ক্যান্সেল আউট করলে আমরা v এর যে ভ্যালুটা পাবো, সেই v এর ভ্যালুটা হচ্ছে আমরা বলবো ম্যাক্সিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম বেগ, ভেলোসিটি বললে ভুল হবে, ম্যাক্সিমাম দ্রুতি বা স্পিড, ম্যাক্সিমাম স্পিড বলবো। সেই ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু হবে √μs/g, যেখানে μs মানে হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, r মানে হচ্ছে ব্যাসার্ধ, আর g মানে হচ্ছে তোমার 9.8। ওকে, জি এর ভ্যালু হচ্ছে তোমার 9.8 বসালে তুমি ম্যাক্সিমাম ভেলোসিটি পাবা। যে ম্যাক্সিমাম ভেলোসিটি বা সর্বোচ্চ বেগে এই গাড়ি যদি টার্ন নেয়, তবে সে সহজেই কি করতে পারবে বলতো, বাঁকটা নিতে পারবে। এই এর চেয়ে যদি বেশি বেগে টার্ন নেওয়ার চেষ্টা করে গাড়িটা, তবে সে দুর্ঘটনার সম্মুখীন হবে। ওকে, এর চেয়ে কম বেগে গাড়ি মুভ করলেও কোনো সমস্যা নাই, এর চেয়ে কম বেগে গাড়ি মুভ করলেও কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি বলি সেফটি স্পিড বা নিরাপদে ভ্রমণ করতে পারবে এরকম স্পিড কেমন হবে, এরকম স্পিডের সূত্র হবে ভি সেফটি আমরা বলতে পারি, বা ভি সেফ বা হচ্ছে নিরাপদে গাড়িটা কিভাবে কিভাবে বাঁক নিতে পারবে। ভি সেফ ইজ লেস অর ইকুয়াল টু রুট ওভার মিউ এস ইনটু আর ইনটু জি। ওকে, আমি এটা লিখতে পারি। ওকে, ভি সেফ মানে কি, সেফটি। ওকে, মানে কি বললাম, আমি যেটা বললাম মুখে সেটাই আমি ইকুয়েশন দিয়ে লেখার চেষ্টা করলাম। আমি বললাম যে এই সমতল রাস্তার জন্য বা এই সমতল রাস্তার ক্ষেত্রে যখন গাড়িটা টার্ন নেওয়ার চেষ্টা করবে, যখন গাড়িটা টার্ন নেওয়ার চেষ্টা করবে, ম্যাক্সিমাম যেই স্পিডে গাড়ি টার্ন নিতে পারবে সেটা হচ্ছে এটা। এর চেয়ে কম স্পিডে টার্ন নিলেও কোনো সমস্যা নেই, এর চেয়ে কম স্পিডে যদি গাড়ি বাঁক নেওয়ার চেষ্টা করে তাতেও কোনো সমস্যা নেই, সেও নিরাপদেই টার্ন নিতে পারবে। তো এইজন্য বললাম ম্যাক্সিমাম এটা, এর চেয়ে কম হলেও সমস্যা নেই। তাহলে আমি বলতে পারি সেফটি স্পিড বা হচ্ছে ভি সেফ বা নিরাপদে গাড়ি কত বেগে মুভ করতে পারবে, সেই সেফটি স্পিড ইজ লেস অর ইকুয়াল টু, মানে লেস অর ইকুয়াল টু মানে কি, এর চেয়ে কম স্পিড হলেও সমস্যা নেই, এর সমান সমান হলেও সমস্যা নেই, বাট এর চেয়ে বেশি স্পিড হলেই সে গাড়িটা কি করবে বলতো, গাড়িটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করবে। তো আমরা বলতে পারি ভি সেফ বা সেফটি স্পিড ইকুয়ালস লেস অর ইকুয়ালস টু মিউ এস আর জি। এটা আমাদের অবজেক্টিভে আসতে পারে। ওকে, সেফটি স্পিড বা বলতে পারে হচ্ছে সৃজনশীল এভাবে বলতে পারে যে সৃজনশীল এভাবে বলতে পারে যে ধরো আমাদের এমন একটা মান চলে আসলো, ধরো বললো যে একটা গাড়ি নিরাপদে সর্বোচ্চ ধরো হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে মুভ করতে পারে কোন একটা বাঁকে। ধরো তোমার অ্যানসারটা আসলো হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। তখন তুমি বলবা, যেহেতু আমরা জানি যে ভি সেফটি ইজ লেস অর ইকুয়ালস টু রুট ওভার মিউ এস আর জি, মানে ভি সেফটি মানে হচ্ছে তোমার ওই ম্যাক্সিমাম ভেলোসিটির চেয়ে কম আসলে আসলে সেফলি গাড়িটা টার্ন নিতে পারবে। এটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম। তো গতকালকের সামারিটা আমরা একটু দেখলাম, তো সামারিটা আমরা দেখার পর আমরা আজকে নতুন আলোচনায় আমরা যাব। ঠিক আছে, প্রথম 12 মিনিট আমরা গতকালকে সামারিটাই আমরা আলোচনা করলাম। ওকে ওকে আচ্ছা, তো মোটামুটি এই ক্লাস তারা একটু কইরো। সুধা ইয়াসমিন, চ্যাপ্টার তোমার ভালো লাগতো না, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করব যতটুকু আমার হচ্ছে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি দিয়ে চ্যাপ্টারটা একটু ইন্টারেস্টিং করে তোলার, এবং চ্যাপ্টারটা যাতে তোমরা ভালো করে বুঝতে পারো সেই জন্য চেষ্টা করার সর্বোচ্চ। ভাইয়া একটি ইংলিশ টার্ম অ্যাড করো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব ইংলিশে বলার। হ্যাঁ, আর এটাকে আমরা ম্যাক্সিমাম স্পিড বলতে পারবো, আর এটাকে আমরা সেফটি স্পিড বলতে পারবো। হ্যাঁ, আমি চেষ্টা করব ইংলিশে বলার, কারণ আমি দেখেছিলাম তোমাদের কমেন্ট, আসলে আমাদের এখানে অনেক ইংলিশ ভার্সনের ছাত্রছাত্রীরাও আমাদের এই লাইভ ক্লাসটা দেখো। আমি চেষ্টা করব ইংলিশ আর বাংলা দুইটাতেই আসলে ব্যাখ্যা করার, ইংলিশের টার্মগুলো বলার আর ব্যাখ্যাগুলো বাংলায় করার। ওকে আচ্ছা, তারপরে আমাদের সাথে আসলে মনিকা পল বলছো নেট প্রবলেম। আর নেট আপু তুমি তোমার লাইভ ক্লাস, আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো। তোমরা এখন যদি ব্যস্ত থাকো, হ্যাঁ এমনও হতে পারে যে তুমি এই টাইমটাতে, আমরা এখন প্রায় 3টা বেজে হচ্ছে প্রায় 20-23 মিনিট হয়ে গেছে, তুমি এই টাইমে ধরো অনেক ব্যস্ত, হ্যাঁ তো তুমি সমস্যা নেই, তুমি লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো, শেয়ার করে নিজের টাইমলাইনে তো থেকেই থাকবে। তখন তুমি যখন ফ্রি হয়ে যাবা তখন নিজের টাইমলাইন থেকে দেখে নিও, এই লাইভ ক্লাসটা তোমার জন্য খুব উপযোগী হবে।
হবে। আমি বললাম যে আজকের লাইভ ক্লাসটা তোমাদের জন্য খুব উপযোগী হবে, কারণ আজকে যে টপিকগুলো পড়াবো হয়তো তোমরা এই টপিকগুলো আগে দেখোনি, বাট এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায় এবং এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা আমরা আসলে মনে করছি। আচ্ছা, তো একটু দেখি আজকে স্পেশাল টাইপের হচ্ছে সব কনসেপ্ট আমরা দেখব। যাই হোক, কেস 1 আমাদের শেষ। সমতল অমসৃণ রাস্তায় গাড়ির বাঁকের কনসেপ্ট আমাদের জানা শেষ, গতকালকে আমরা শিখেছিলাম। ওকে, গতকালকে আমরা, তাহলে এবার আমরা যদি আরেকটু আগাতে চাই, আমরা যদি এখানে আরেকটু আগাতে চাই, একটু দেখার চেষ্টা করি। আমরা যদি একটু আরেকটু আগাতে চাই, এবার আমরা কেস 2 নিয়ে ব্যাখ্যা করব। তো আমরা একটু মুছে দেই। হ্যাঁ, আমরা একটু মুছে দেই। ধরো আমরা এখন কেস 2 নিয়ে ব্যাখ্যা করব। ওয়েট, কেস 2 নিয়ে ব্যাখ্যা করব। তো একটু হেডলাইন দিয়ে দিবা যে কেস 2। হ্যাঁ, কেস 1 নিয়ে আমাদের আলোচনা শেষ, এবার আমরা কেস 2 নিয়ে আলোচনা করব। তো কেস 2টা হচ্ছে সমতল মসৃণ রাস্তায় গাড়ির বাঁক। সমতল মসৃণ রাস্তায় গাড়ির বাঁক। এখন আমরা কেস 2 নিয়ে আলোচনা করব। কেস 1 কি ছিল? কেস 1 ছিল হচ্ছে সমতল অমসৃণ রাস্তায় গাড়ির বাঁক। অমসৃণ রাস্তা মানে কি? সেখানে অবশ্যই ঘর্ষণ বল থাকবে। আর কেস 2 হচ্ছে সমতল মসৃণ বা মসৃণ সমতল রাস্তায় গাড়ির বাঁক। সমতল মসৃণ রাস্তায় গাড়ির বাঁক। ওকে, সমতল মানে বুঝতেছি প্লেন, একদম প্লেন। মানে চিন্তা করতে পারো হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যাল খাতাটা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতার এই যে প্লেন, ধরো এটা গাড়ি, এই গাড়িটা হচ্ছে এইভাবে বাঁক নিবে। হ্যাঁ, প্রথম কেসে ছিল আমাদের এই সমতল রাস্তাটা হচ্ছে অমসৃণ মানে এই রাস্তাটা ঘর্ষণ প্রোভাইড করতে পারে। ওকে, আর এখন আমরা আলোচনা করতেছি মসৃণ। ওকে, মসৃণ তলের ক্ষেত্রে। তো আমরা যদি একটু ব্যাখ্যা করি, তো ধরো এটা আমাদের একটা সমতল মসৃণ রাস্তা। আমি বলে দিলাম এই সমতল মসৃণ রাস্তা, এটা আমাদের হচ্ছে মসৃণ। ওকে, আচ্ছা, মসৃণ রাস্তা মানে জানি কি? মসৃণ রাস্তা মানে হচ্ছে এখানে আসলে কোনো প্রকার কি নাই বলতো? ঘর্ষণ নাই। আর ঘর্ষণ নাই মানে আসলে কি বলতো? ঘর্ষণ নাই মানে আসলে এই জায়গায় ঘর্ষণ গুণাঙ্ক মিউ বলো বা মিউএস বলো, সেই ঘর্ষণ গুণাঙ্কের মান কত বলতো? 0। ঘর্ষণ নাই মানে আসলে এই জায়গায় ঘর্ষণ গুণাঙ্কের মান কত বলতো? 0। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, ধরো একটা গাড়ি এই সমতল রাস্তায় টার্ন নিতে চাবে। ধরো মনে করো যে এই গাড়িটা সমতল রাস্তায় টার্ন নিতে চাবে। তো আমরা এই গাড়িটাকে m দিয়ে প্রকাশ করলাম, গাড়ির ভরকে। তো গাড়িটা v বেগে চলাচল শুরু করলো বা v বেগে যাতায়াত করতেছিল বা চলতেছিল। তো এখন কি করবে এই গাড়িটা হচ্ছে এই সমতল রাস্তায় সে বাঁক নেওয়ার চেষ্টা করবে। তো এবার একটু খেয়াল করো, এবার সেটা হচ্ছে যেহেতু রাস্তাটা মসৃণ, আর মসৃণ মানে কোনো প্রকার ঘর্ষণ নাই, আর যেহেতু রাস্তায় কোনো প্রকার ঘর্ষণ নাই, তাহলে আমি বলতে পারি ঘর্ষণ গুণাঙ্ক 0। কারণ ঘর্ষণ গুণাঙ্ক তখনই থাকে যখন ঘর্ষণ বল থাকে বা রাস্তায় ঘর্ষণ এই ধর্মটা থাকে। তো এটা মন দিয়ে দেখবা, মিউএস যদি 0 হয়, আমরা ছোটবেলায় না, গতকালকে আমরা পড়ছিলাম যে Fs μs r। তো মিউএস যদি 0 হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো Fs 0। তার মানে যদি রাস্তা মসৃণ হয়, যদি কোনো প্রকার ঘর্ষণ না থাকে, তবে আমি বলবো যে Fs এর ভ্যালু কত বলতো? 0। তার মানে একটু মন দিয়ে দেখো, আমরা সমতল রাস্তায় দেখেছিলাম কেস 1 এ আমরা সমতল রাস্তায় দেখেছিলাম যে গাড়ি যখন টার্ন নেয় তখন আসলে কেন্দ্রের দিকে তার কি দরকার হয়? এটা মনে করো আমাদের কেন্দ্র। এই যে টার্নটা যে নিচ্ছে, টার্ন নেওয়ার জন্য সে যে একটা বৃত্ত গঠন করতেছে, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের এইটা। তাহলে আমরা গতকালকে বা আজকে শুরুতে দেখলাম যে একটা গাড়ি যখন টার্ন নেয় তখন তার কেন্দ্রের দিকে বল দরকার হয়। একটা গাড়ি যখন টার্ন নেয় তখন তার কেন্দ্রের দিকে বল দরকার হয়। আমরা জানতাম। আর কেন্দ্রের দিকে যে বল দরকার হয় তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। আর কেন্দ্রমুখী বল কোন নির্দিষ্ট বল আসলে কেন্দ্রমুখী বল সাপ্লাই দেয়। তো কেস 1 এ আমরা দেখছিলাম যে সমতল রাস্তায় মুভ করার টাইমে বা বাঁক নেওয়ার টাইমে কেন্দ্রমুখী বল সাপ্লাই দেয় কে বলতো? স্থিত ঘর্ষণ বল। তো যেহেতু এই রাস্তাটা মসৃণ, এই মসৃণ হওয়ার কারণে কেন্দ্রমুখী বল দেওয়ার জন্য যে আমাদের দরকার স্থিত ঘর্ষণ বল, সেই স্থিত ঘর্ষণ বলটা নাই। তার মানে এক্ষেত্রে
সাপ্লাই দেওয়ার মতন বা কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার মতন আসলে কেউ নাই, কারণ এফএস এর ভ্যালুটা 0। তাহলে সেই কেন্দ্রমুখী বলের সাপ্লাইয়ের অভাবে সে আসলে কি করতে পারবে না বলো তো, টার্ন নিতে পারবে না। সে স্পর্শক বরাবর ছিটকে যাবে এবং সে গাড়ি তো টার্ন নিতেই পারবে না, এই জায়গায় সে আসলে দুর্ঘটনার সম্মুখীন হবে। তো এটা আসলে এটা প্র্যাকটিক্যাল আমাদের উদাহরণটা কেমন, যখন আমাদের হচ্ছে দেখবা যে আমাদের বাংলাদেশে হচ্ছে আনফরচুনেটলি খুব দুর্ঘটনা হয় রাস্তাঘাটে। তো তখন দেখা যায় হচ্ছে বৃষ্টির দিনে হচ্ছে যখন বাস টার্ন নেওয়ার চেষ্টা করে তখন ছিটকে সে বাইরে চলে যায়, ছিটকে রোড থেকে সে বাইরে চলে যায় এবং সেক্ষেত্রে অনেক দুর্ঘটনা হয়। তো এই ঘটনাটা কেন হয়? এই ঘটনাটা হওয়ার রিজনটা হচ্ছে যখন বাসটা টার্ন করার চেষ্টা করে তো বৃষ্টি পড়লে রাস্তাটা অনেক বেশি কি হয়ে যায় বলতো, মসৃণ হয়ে যায়। রাস্তাটা অনেক বেশি মসৃণ হয়ে যায়, পিছলা হয়ে যায়। তো যখন রাস্তাটা অনেক বেশি পিছলা বা মসৃণ হয়ে যায় সেক্ষেত্রে মিউএস এর ভ্যালুটা প্রায় 0-র কাছাকাছি বা প্রায় অত্যন্ত কমে যায়। যদি মিউএস এর ভ্যালু অনেক কমে যায় আর যদি রাস্তাটা সমতল হয় তবে সেক্ষেত্রে কোনো বাস যখন টার্ন নিতে যাবে, ওই বাস টার্ন নেওয়ার জন্য বৃষ্টি পড়তেছে, এমন একটা অবস্থা যে রাস্তার উপর কি পড়তেছে বলতো, বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি যখন রাস্তার উপর পড়বে তখন রাস্তাটা কি হয়ে যায়, নিয়ারলি মসৃণ হয়ে যায়। তখন নিয়ারলি মসৃণ হওয়ার কারণে প্রায় টেন্স টু মিউএস এর ভ্যালু 0-র কাছাকাছি হয়ে যায়। সেক্ষেত্রে বাস যখন টার্ন নেওয়ার চেষ্টা করে তো কেন্দ্রমুখী বল তার লাগবে, যেহেতু সে বাঁক নিচ্ছে। তো বাঁক নেওয়ার জন্য তার যেহেতু কেন্দ্রমুখী বল লাগবে আর কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার জন্য সে কাউকে পায় না বলে সে ছিটকে যায় এবং সে দুর্ঘটনার সম্মুখীন হয়। তো একটু বলো তো আমাদের এই পর্যন্ত আমাদের আসলে ব্যাপারটা বুঝতে পারতেছে কিনা? ওকে, তাহলে আমরা এক্ষেত্রে বুঝতে পারলাম। তো একটু লিখে নিবা যে এক্ষেত্রে গাড়ি বা নোটে লিখে নিবা নোট যে এক্ষেত্রে বা এই কেসের জন্য গাড়ি বাঁক নিতে পারবে না। এই কেসের জন্য গাড়ি কি নিতে পারবে না বলো তো, বাঁক নিতে পারবে না। হ্যাঁ, লিখে নাও যে গাড়ি হচ্ছে বাঁক নিতে পারবে না। গাড়ি বাঁক নিতে পারবে না, লিখে নাও যে গাড়ি বাঁক নিতে পারবে না, লিখে নাও গাড়ি বাঁক নিতে পারবে না এই কেসের জন্য। হ্যাঁ, সমতল মসৃণ রাস্তায় গাড়িটা বাঁক নিতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে বাঁক কেন সে নিতে পারলো না। বাঁক না নিতে পারার রিজনটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ এখানে ঘর্ষণ নাই। আর ঘর্ষণ বল মানে আসলে কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার জন্য যে স্থিত ঘর্ষণ বল লাগে বা ওই ঘর্ষণ না থাকার কারণে স্থিত ঘর্ষণ বলই নাই। তো এই ক্ষেত্রে আমরা কি এই জন্য সে বাঁক নিতে পারতেছে না। ওকে, তাহলে এবার আমাদের কোশ্চেনটা হচ্ছে যে আচ্ছা, তাহলে যদি রাস্তা মসৃণ হয়ে যায় তাহলে কি কোনোদিনই আমরা বাঁক নিতে পারবো না? কোনোদিনে কি আমরা বাঁক দিতে পারবো না? তো এই কোশ্চেনটার উত্তর আমাদের ইঞ্জিনিয়াররা বা এই কোশ্চেনটা বা এই আমাদের প্রবলেমটা সলভ করার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা হচ্ছে একটা মেকানিজম তৈরি করে, একটা মেকানিজম ফলো করে বা রাস্তায় একটা কাঠামো তারা তৈরি করে। সেই কাঠামোকে আমরা বলি হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ। ওকে, রাস্তার ব্যাংকিং কোণ। তো আমরা এখন দেখব যে রাস্তাটাকে কি করে দেয়। আসলে ব্যাংকিং কোণ বলতে কি বোঝায় একটু বলি। ব্যাংকিং কোণ বলতে বোঝায় যে বিজ্ঞানী ইঞ্জিনিয়াররা কি করছে, ইঞ্জিনিয়াররা হচ্ছে রাস্তার দুইটা, ধরো এটা আমাদের রাস্তা, হ্যাঁ রাস্তার দেখো ধরো এটা আমাদের রাস্তা। তো এই রাস্তা দিয়ে সে ফর এক্সাম্পল এটা আমাদের গাড়ি, তো গাড়িটা এই রাস্তা দিয়ে মুভ করবে। ওকে, ধরো এটা সমতল রাস্তা। তো যখন সমতল রাস্তায় গাড়ি মুভ করার চেষ্টা করবে, যদি এই সমতল রাস্তাটা মসৃণ হয় তো মসৃণ হলে এই কেন্দ্রমুখী বল প্রোভাইড করার জন্য ঘর্ষণ বলটা দিতে পারবে না। মানে কেন্দ্রমুখী বল প্রোভাইড করার জন্য যে আমাদের ঘর্ষণ বল লাগে সেটা সে দিতে পারবে না। তো এই জন্য ইঞ্জিনিয়াররা কি করে একটা কাঠামো ফলো করে। সেই কাঠামোটা আসলে কেমন একটু দেখার চেষ্টা করি। যদি গাড়িটা এই বরাবর টার্ন নেওয়ার চেষ্টা করে তো আমাদের আসলে দুইটা সাইড আছে, দুইটা সাইড বা দুইটা পার্শ্ব
আছে, একটা হচ্ছে ইনার সাইড আমরা বলি এটাকে, আর এটাকে আমরা বলি আউটার সাইড, বা ঠিক আছে ইংলিশে আমরা যদি বলি এটাকে আমরা বলি ইনার সাইড, আর এটাকে আমরা বলি হচ্ছে আউটার সাইড। ওকে, রাস্তার এই সাইডটাকে দেখো, খেয়াল করো, এটা গাড়ি, তো গাড়িটা হচ্ছে এই বরাবর টার্ন নিবে। হ্যাঁ, গাড়ি হচ্ছে এই রাস্তা দিয়ে এই বরাবর সে টার্ন নেওয়ার চেষ্টা করবে, তো টার্ন নেওয়ার টাইমে এটাকে আমরা বলতে পারি ইনার সাইড, আর এটাকে আমরা বলতে পারি আউটার সাইড। তো এই জন্য কি করা হয়, এই জন্য সিস্টেমটা করা হয় হচ্ছে এই রাস্তাটার ইনার সারফেসের সাপেক্ষে বা ভিতরের অংশের সাপেক্ষে, এটাকে আমরা বাংলায় বলি ভিতরের অংশ, এটাকে আমরা বাংলায় বলি বাইরের অংশ। ওকে, তো ভিতরের অংশের সাপেক্ষে বাইরের অংশ কিন্তু কি করা হয় বলতে, একটু এইভাবে ব্যান্ড করা হয় বা একটু হেলায় দেওয়া হয়, বা এটাকে ইংলিশে বলে হচ্ছে ব্যাংকিং করা হয়, বা বাংলায় বলে হচ্ছে ব্যাংকিং করা হয়। তো ব্যাংকিং করা মিনিংটা কি, খেয়াল করো, এই জায়গায় কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, খেয়াল করতেছো, এই জায়গায় কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে ব্যাংকিং কোণ। ওকে, তো আমাদের আসলে এই যে যাতে করে গাড়িটা মসৃণ রাস্তায় বাঁক নিতে পারে, যাতে করে আমরা তো দেখলাম যে মসৃণ রাস্তায় গাড়ি সমতল, মানে রাস্তা সমতল থাকলে মসৃণ রাস্তায় গাড়ি কি করতে পারে না বলতো, বাঁক নিতে পারে না। যাতে করে এই প্রবলেমটা সলভ হয়, যাতে করে মসৃণ রাস্তা থাকলেও গাড়ি বাঁক নিতে পারে, এই জন্য আমরা আসলে কি করলাম, বা ইঞ্জিনিয়াররা হচ্ছে এরকম করে একটা কাঠামো তৈরি করে, ইনার সারফেসের সাপেক্ষে আউটার সারফেস বা ইনার এজের সাপেক্ষে আউটার এজটা একটু উঁচু করে দেয়, যাতে করে এই যেখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি বা হচ্ছে ব্যাংকিং কোণ বলি, তো যাতে করে সে সহজেই বাঁক নিতে পারবে। এখন আমরা ওইটাই দেখবো, হ্যাঁ, যে আসলে কিভাবে এটা করা হয়। ওকে, আসলে কিভাবে এটা করা হয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করব, তো আমরা এখন দেখি, তো আমরা এখন দেখার চেষ্টা করি, একটু মনে রাখ। কেস 3 হচ্ছে, এখন আমরা কেস 3 দিব, টোটাল 4টা কেস পড়বো আজকে আমরা। হ্যাঁ, টোটাল 4টা কেস পড়বো, তারপরে ইনশাআল্লাহ আমরা গাণিতিক সমস্যাগুলি আলোচনা করার চেষ্টা করব, যেটা তোমাদের সবচেয়ে বেশি ডিমান্ড। হ্যাঁ, তো যেটা একটু বলবো সেটা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলি সলভ করি সব সময়, হ্যাঁ, ফিজিক্সের জন্য, তো এটা আমাদের জন্য কিন্তু সব সময় আমাদের জন্য সুখকর মুহূর্ত বয়ে আনে না। কারণ তুমি যদি কনসেপ্ট না জানলে, আর তুমি যদি শুধুমাত্র সূত্র বসায় অঙ্ক করার চেষ্টা করো, সূত্র বসায় অঙ্ক কনসেপ্ট না জেনে আসলে খুব একটা লাভ হয় না। ওকে, কারণ আমাদের বোর্ড কোশ্চেনগুলা ইদানিং কালে 2017 বলো, 2017 সাল, 18 সাল, 19 সাল, এই সালগুলা থেকে আসলে আমাদের বোর্ড কোশ্চেন প্যাটার্নটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এবং অনেকটাই তারা হচ্ছে একটু কনসেপ্ট বেস কোশ্চেন করার চেষ্টা করতেছে। ওকে, তো এই জন্য কনসেপ্ট যদি তোমার ভালো থাকে, তোমাকে যেভাবেই আসলে অঙ্ক দিয়ে তোমাকে আটকানোর চেষ্টা করুক না কেন, স্যাররা যেভাবেই তোমার মেধা যাচাই করার চেষ্টা করুক না কেন, তুমি ইনশাআল্লাহ ভালো করবা, ইনশাআল্লাহ তুমি পারবা। ওকে, তো একটু খেয়াল করো, আমরা এখন দেখবো যে মসৃণ রাস্তায় ব্যাংকিং করলে আমাদের আসলে কি সুবিধাটা হয়। মসৃণ রাস্তায় ব্যাংকিং করলে তো একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে যে আমরা কি বললাম, আমরা বললাম যে রাস্তাটাকে কিভাবে উঁচু করে দেওয়া হয়, আমরা তো দেখলাম প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তো এই যে আমরা একটু ওই কাঠামোটা একটু আঁকার চেষ্টা করি বোর্ডে তো আমাদের আসলে 2D বোর্ড, মানে আসলে আমাদের তো এখানে অ্যানিমেশন আমরা দেখাতে পারবো না, তো মোটামুটি তোমরা একটু বোঝার চেষ্টা করো যতটুকু আসলে আমি চেষ্টা করি আঁকাতে ডায়াগ্রাম। হ্যাঁ, আমার হাতের আঁকা খুব একটা ভালো না, তাও আমি চেষ্টা করতেছি। ওকে, তো মোটামুটি এইরকম একটা কাঠামো বা এরকম একটা সিস্টেম আমরা দেখতে পাই। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এরকম একটা সিস্টেম আমরা দেখতে পাই। এটা কি রকম একটু বলি, একটু দেখাই আরেকবার, সেটা হচ্ছে গাড়ি মুভ করবে গাড়ি, এবং আমাদের রাস্তাটা এইভাবে করে আমরা একটু হেলায় দিব। হ্যাঁ, এইভাবে একটু আমরা হেলাই দিব। তো আমি আরেকবার বলি, তোমরা যদি ব্যস্ত থাকো, তোমরা যদি একটু কাজে থাকো, অবশ্যই আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। লাইভ ক্লাসটা শেয়ার করলে দুইটা আসলে উপকার হবে, একটা হচ্ছে তোমার ফ্রেন্ডরাও জানতে পারবে, তোমার ফ্রেন্ডরাও শিখতে পারবে, আর ফ্রেন্ডরাও শিখলে কি করতে পারবে বলো তো, তুমিও যেমন ভালো রেজাল্ট করতে পারবা, তোমার ফ্রেন্ডরাও ভালো রেজাল্ট করতে পারবে। আর তুমি যদি ব্যস্ত থাকো, টাইমলাইনে শেয়ার করলে তুমি পরবর্তীতে লাইভ ক্লাসটা দেখে নিতে পারবে। ওকে, আচ্ছা, তো খেয়াল করো এরকম একটা সিস্টেমে তৈরি হবে। হ্যাঁ, এটা আমি আঁকছি। হ্যাঁ, এই যে এরকম, এই যে দেখো, খেয়াল করো এরকম একটা ব্যাংক রোড, বা হচ্ছে গাড়িটা আসলে এইভাবে করে যখন বাঁক নিবে, ওই বাঁক নেওয়ার যে সারফেসটা বা বাঁক নেওয়ার যে অংশটা, এই অংশটা হচ্ছে ভিতরের অংশ থেকে বাইরের অংশটা উঁচু করে দেওয়া হয়, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি ব্যাংকিং কোণ। হ্যাঁ, এটাই আমরা আঁকলাম যে গাড়ি হচ্ছে টার্ন নিবে। হ্যাঁ, তো গাড়ি টার্ন নিবে। হয়, তাহলে আমি একটু দেখাই
এটা আমাদের ব্যাংক রোড আর গাড়ি থাকবে হচ্ছে এই জায়গাটায়, হ্যাঁ খেয়াল করো এটা আমাদের গাড়ি, হ্যাঁ তো গাড়ি থাকবে হচ্ছে এই জায়গাটায়, এরকম একটা অবস্থা আমরা আঁকবো, হ্যাঁ খেয়াল করো মন দিয়ে, এরকম একটা অবস্থা আমরা আঁকার চেষ্টা করব। হ্যাঁ এই যে দেখো খেয়াল করো এইরকম ভাবে ব্যাংক রোড, আর এই ব্যাংক রোডের উপরে এইভাবে একটা আমাদের গাড়িটা থাকবে এবং সে এইভাবে টার্নটা নিবে। আশা করি আমি ভিজুয়ালাইজ করাতে পারছি যতটুকু আমার হাতের কাছে সামগ্রী আছে। তো এইভাবে এটা আমাদের গাড়ি, ওকে তো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে হ্যাঁ আচ্ছা একটু সমস্যা হয়ে গেছে, নো প্রবলেম। তো আমাদের এইভাবে করে আমাদের গাড়িটা এই বরাবর থাকবে। এনিওয়ে তো একটু দেখো, এনিওয়ে ওকে তো আশা করি আমরা বুঝলাম। তো গাড়ি যেদিকে টার্ন নেবে তো এই বরাবর তো গাড়ি টার্ন নেবে, তো আউটার এজটা একটু উঁচু করে রাখা হয়। হ্যাঁ আশা করি বুঝতে পারছো। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে ব্যাংকিং কোণ, যাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ আর গাড়িটা ধরো আমাদের এই ধরো আমাদের গাড়ি, এবং গাড়ির ভরটাকে আমরা ধরলাম হচ্ছে এম, গাড়ির ভরটাকে আমরা ধরলাম হচ্ছে এম। আচ্ছা তো আমরা জানি যে আসলে যে দেখো, হ্যাঁ তো আমরা জানি যে এম ভরের বস্তু অলওয়েজ, এম ভরের বস্তুর উপর এমজি কাজ করে অলওয়েজ নিচের দিকে খাড়া, এমজি কাজ করে খাড়া নিচের দিকে। তো আমরা এমজিটা আঁকি, এই যে আমাদের এমজি, সেই এমজিটা আমরা আঁকার চেষ্টা করি। এমজি আমরা জানি খাড়া নিচের দিকে কাজ করে। তারপরে খেয়াল করো আমরা এটাও জানতাম যে রিঅ্যাকশন ফোর্স মানে হচ্ছে আমরা জানি অভিলম্ব প্রতিক্রিয়া বল। যদি কোনো সারফেসের উপর কোনো বস্তু থাকে সেখানে অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে, তো একটু মন দিয়ে দেখো, ধরো এটা আমাদের সারফেস। তো সারফেসের উপরে যদি আমি কোনো বস্তু রাখি তবে এই বস্তুর উপর কি হয়, অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করে এই বস্তুর উপরে। হ্যাঁ এটা আমাদের সারফেসের উপর যদি কোনো বস্তু থাকে সে হেলানো থাকুক বা আনুভূমিক ভাবে থাকুক, অলওয়েজ কি কাজ করে বলতো, অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে বা প্রতিক্রিয়া বলটা কাজ করে। প্রতিক্রিয়া বল কাজ করে হচ্ছে লম্ব বরাবর সারফেসের সাথে, এটা আমাদের সারফেসের সাথে লম্ব বরাবর আসলে অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। এই যে লাল মার্কার যেটা আমরা দেখতে পারতেছো, লাল মার্কার, এই লাল মার্কারটা হচ্ছে আমাদের বস্তুর উপর অভিলম্ব প্রতিক্রিয়া বলের ডিরেকশন, সেটা হচ্ছে এই তলের বা সারফেসের সাথে লম্ব বরাবর। যদি আমি তলটা এরকম বাঁকা করে দেই, দেখো লম্বটাও কিন্তু বেঁকে গেছে, খেয়াল করতেছো। আমি দেখো যদি আমি তলটা এইভাবে বাঁকাই ফেলি তবে লম্বটাও কিন্তু আলটিমেটলি বেঁকে গেছে। হ্যাঁ মানে তলের সাথে লম্ব বরাবর থাকে হচ্ছে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল। আশা করি আমরা বুঝলাম। তো আমরা এখন যদি অভিলম্ব প্রতিক্রিয়া বলটা আঁকতে চাই এই সারফেসের উপর, এটা আমাদের সারফেস বা হেলানো তলের সারফেস। তো সারফেসের উপর আমরা কি রাখলাম বলতো, সারফেসের উপর আমরা বস্তু রাখলাম, মানে গাড়ি আর কি, গাড়ি আছে। এই গাড়ির উপর অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে হচ্ছে সারফেসের সাথে লম্ব বরাবর। এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি রিঅ্যাকশন ফোর্স, বা এটাকে আর দিয়েও প্রকাশ করতে পারো, এন দিয়েও প্রকাশ করতে পারো, ইচ্ছা। ওকে তো সারফেস বা তলের সাথে লম্ব বরাবর আসলে কে কাজ করে বলতো, তলের সাথে লম্ব বরাবর আসলে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করে। হ্যাঁ আচ্ছা তো এবার আমরা এই অভিলম্ব প্রতিক্রিয়া বলের দুইটা উপাংশ নিয়ে কাজ করব, বা এই অভিলম্ব প্রতিক্রিয়া বলের আমরা দুইটা লম্ব উপাংশ নিব আর এর। তাহলে আর এর একটা লম্ব উপাংশ আমরা ডটেড দিয়ে আঁকি, আর এর একটা লম্ব উপাংশ এই বরাবর, ওয়েট আমরা লম্ব উপাংশটা অন্য কালি দিয়ে আঁকি, আমরা একটু অন্য কালি দিয়ে আঁকার চেষ্টা করি। একটু দেখো আমরা এই আর এর এখন দুইটা উপাংশ নিব, লম্ব উপাংশ। তো একটা উপাংশ আমরা নিলাম হচ্ছে y অক্ষ বরাবর, আর একটা উপাংশ নিলাম হচ্ছে আনুভূমিক উপাংশ। ওয়েট আমি একটু এঁকে নিই। আচ্ছা এই খেয়াল করো আমরা আর এর দুইটা উপাংশ নিলাম, এই রিঅ্যাকশন ফোর্স বা আর এর আমরা দুইটা উপাংশ নিলাম, একটা এই বরাবর একটা এই বরাবর। খেয়াল করো দুইটা লম্ব উপাংশ, হ্যাঁ যাতে করে এরা পরস্পর লম্ব হয়। এই আর এর আমরা দুইটা লম্ব উপাংশ নিলাম।
হ্যাঁ। এই যাতে এমন ভাবে আমরা দুটো উপাংশ নিলাম যাতে করে এই দুইয়ের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, মানে লম্ব উপাংশ তো, আর মূল যে ভেক্টরটা বা মেইন ভেক্টরটা, সেই মেইন ভেক্টরটা যাতে মাঝখানে থাকে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের মেইন ভেক্টর। আচ্ছা, তো এবার আমরা এখানে একটু অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো, অ্যাঙ্গেল নিয়ে একটু আমরা কথা বলবো। তো একটু এই সাইডটাতে একটু দেখো। হ্যাঁ, আমরা এই সাইডে আমরা অ্যাঙ্গেলটা বোঝার জন্য একটা মেকানিজম ফলো করি বা একটা প্রসেস একটু দেখার চেষ্টা করি। আমরা ইচ্ছা করে একটা আনুভূমিক বরাবর লাইন টানলাম। হ্যাঁ, ইচ্ছা করে আমরা সবুজ কালারে দেখাচ্ছি এক্সট্রা যে কাজটা আমরা করতেছি, ইচ্ছা করে আমরা আনুভূমিক বরাবর একটা লাইন ড্র করলাম, ইচ্ছা করে। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর আমরা একটা লাইন ড্র করলাম ইচ্ছা করে। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা লাইন আমি দিলাম হচ্ছে এই হেলানো তলের সমান্তরালে, হেলানো তলের সমান্তরালে আমি আরেকটা লাইন দিলাম। হ্যাঁ, খেয়াল করো একটু মন দিয়ে, আমরা দুইটা লাইন আঁকলাম, মন দিয়ে খেয়াল করলে বুঝতে পারবা। হ্যাঁ, মন দিয়ে খেয়াল করলে। তো আমরা কি করলাম, একটা আনুভূমিক লাইন টানলাম, আর এটা দেখো খেয়াল করো, আর এটা হচ্ছে এই যে তল যেটা আছে আমাদের কালো রেখা, এই কালো রেখার সমান্তরালে আমরা একটা লাইন টানলাম। তো এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তো বুঝতেই পারতেছো অনুরূপ কোণ হিসেবে এই অ্যাঙ্গেলটাও কত হবে বলো তো, এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটাই হবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটাই হবে। ওকে, আচ্ছা, তো একটু মন দিয়ে দেখবা, মন দিয়ে, সেটা হচ্ছে এই যে লাল, এই লাল যে আমাদের এই লাল রেখাটা, এটা কি ওয়াই অক্ষ না? আর এই যে সবুজ রেখাটা, এই সবুজ রেখাটা, এটা কি আনুভূমিক রেখা আমি বললাম, মানে এক্স অক্ষ। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত বলো তো, 90 ডিগ্রি, সবাই জানি আমরা। হ্যাঁ, এই সবুজ রেখাটা এক্স অক্ষ, আর এই যে লাল রেখাটা যেটা কিনা আমরা এখানে আঁকলাম, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে পুরোটা যদি 90 ডিগ্রি হয়, পুরোটা যদি 90 ডিগ্রি হয়, এতটুকু যদি থিটা হয়, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। ওকে, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা হবে। আর এই অ্যাঙ্গেলটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে একটু মন দিয়ে দেখো, একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে যে আমাদের এই যে রেখাটা, এই যে রেখাটা, এই যে আমরা সবুজ রেখাটা বা ডটেড রেখা আমরা আঁকলাম, এই রেখাটা কিন্তু সারফেসের সমান্তরালে। ওকে, এই রেখাটা সারফেসের সমান্তরালে। তো সারফেসের সমান্তরালে যদি এই ডটেড লাইনটা থেকে থাকে, তাহলে এবার একটু মন দিয়ে দেখো তো, এই আর এর সাথে বা এই নীল রেখার সাথে এই সবুজ রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি না? অবশ্যই 90 ডিগ্রি, কারণ হচ্ছে সারফেসের সাথে লম্ব বরাবর আসলে রিঅ্যাকশন ফোর্স কাজ করে। তো সারফেসের সমান্তরাল হচ্ছে আমাদের এই ডটেড রেখা, তাহলে সারফেসের উপর লম্ব যদি হয় আর, তাহলে সারফেসের সমান্তরাল রেখা হচ্ছে ডটেড লাইন সবুজ রেখা, এই সবুজ রেখার সাথেও লম্ব হবে কে বলো তো, আমাদের এই আর। ওকে, আর হচ্ছে সারফেসের উপর লম্ব, সারফেসের সমান্তরাল হচ্ছে ডটেড লাইন, তাহলে ডটেড এর উপরও লম্ব কি হবে বলো তো, আমাদের এই আরটা হবে। ওকে, তাহলে একটু মন দিয়ে দেখো, তাহলে এই সবুজ রেখা বা এই ডটেড সবুজ লাইন আর এই নীল লাইন এর মধ্যবর্তী পুরো কোণটা 90, এতটুকু 90 মাইনাস থিটা। তো একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝতে পারবা যে এই অ্যাঙ্গেলটা থিটাই হবে। ওকে, কারণ এই অ্যাঙ্গেলটা থিটা কেন হবে, হওয়ার কারণ হচ্ছে পুরোটা তো 90 ডিগ্রি। কোন পুরোটা, একটু এভাবে আঁকি, কোন পুরোটা 90 ডিগ্রি, এই যে রিঅ্যাকশন ফোর্স আর এই সবুজ ডটেড লাইন, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে সবুজ যে অ্যাঙ্গেলটা আমরা আঁকলাম, সবুজ অ্যাঙ্গেলটা, এই পুরোটা 90 ডিগ্রি, পুরোটা 90, অতটুকু 90 মাইনাস থিটা, তাহলে বাকিটুকু থিটাই হবে, কারণ 90 মাইনাস থিটা প্লাস থিটা মানে কত, 90 ডিগ্রি। আর পুরোটা মানে আসলে সবুজ রেখা, মানে হচ্ছে এই নীল অ্যাঙ্গেলটা, নীল অ্যাঙ্গেল আর লাল অ্যাঙ্গেল মিলাই যোগ করলে হতে হবে 90 ডিগ্রি। লাল অ্যাঙ্গেলটুকু 90 মাইনাস থিটা, তাহলে বাকি অ্যাঙ্গেলটুকু নিশ্চয়ই থিটা হবে, কারণ যোগ করলে যাতে এটা 90 ডিগ্রি আসে। অ্যাঙ্গেলের কথাবার্তা কি আমরা বুঝলাম? অ্যাঙ্গেলের কথাটা আমরা আশা করি বুঝলাম। আচ্ছা, তোমরা কি লেখা বুঝতে পারতেছো? আমরা এখান থেকে আসলে দেখতেছি, আমরা এখান থেকে আপাতত আমাদের নেটটা ক্লিয়ারই আছে, বুঝছো, আমরা দেখতে পারতেছি। তো আমি তো আরেকবার বলি, খেয়াল করে আমি কি করলাম, আমি হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই নীল রেখাটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্স।
তলের সাথে লম্ব বরাবর কাজ করে হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্স বা অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো এই অভিলম্ব প্রতিক্রিয়া বলের আমরা দুইটা উপাংশ নিছি, হ্যাঁ, এই লাল রেখা আর এই লাল রেখা, এই আর এর দুইটা লম্ব উপাংশ, হ্যাঁ, এই দুই লাল উপাংশ হচ্ছে আর এর। ওকে, আচ্ছা, তো এবার আমরা মানে আসলে আমরা এটা প্রমাণ করতে চাচ্ছিলাম যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তবে এই রিঅ্যাকশন ফোর্সের সাথে যে রিঅ্যাকশন ফোর্সের যে উলম্ব বরাবর যে উপাংশ, তাহলে এই রিঅ্যাকশন ফোর্স আর উলম্ব উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও থিটা হবে, এটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম। ওকে, ওইটা আমরা ফলো করলাম কিভাবে, আমরা ওটা প্রমাণ করার জন্য আমরা এই পয়েন্টে একটা আনুভূমিক রেখা টানলাম, এই পয়েন্টে আমরা একটা সারফেসের সাথে বা তলের সাথে সমান্তরাল রেখা টানলাম। তো এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেল থিটাই হবে, কারণ এক অনুরূপ কোণ। আবার খেয়াল করো, সেটা হচ্ছে এটা আমাদের y অক্ষ, এই লাল রেখাটা, আর এই সবুজ রেখাটা হচ্ছে আমাদের x অক্ষ। তাহলে পুরো y অক্ষ আর x অক্ষের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বাকিটুকু থিটা। তাহলে বাকি অংশটুকু বা লাল অংশটুকু হবে হচ্ছে 90 মাইনাস থিটা। এটা দেখেই বুঝতে পারবা, জ্যামিতিক নরমাল জ্যামিতি ক্লাস 8 9 এর জ্যামিতি, হ্যাঁ, ক্লাস 8 9 এর জ্যামিতি আমরা আঁকলাম। তো এখানে এটা 90 মাইনাস থিটা। তাহলে এবার খেয়াল করো, এই যে ডটেড লাইন আর এই যে রিঅ্যাকশন ফোর্স, এদের মধ্যবর্তী কোণ আবার 90 ডিগ্রি। তাহলে এতটুকু 90 মাইনাস থিটা, পুরোটা 90 ডিগ্রি, তাহলে বাকিটুকু থিটাই হবে, কারণ যোগ করলে তো 90 আসতে হবে। ওকে ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্স। এটা নরমাল জ্যামিতি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আসলে এই এত ব্যাখ্যা করার কারণটা হচ্ছে যেই লাইনটা আমরা আসলে জানতে চাই, আমরা পুরোটা মুছে দিয়ে একদম সিম্পলিফাইড ইয়েটা আঁকি, হ্যাঁ, সিম্পলিফাইড ওয়েতে আমরা আঁকি, যতটুকু আমাদের লাগবে, যতটুকু হচ্ছে আমাদের বোঝা লাগবে ততটুকুই আমরা আঁকার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ভাইয়া কেস 2 তে বললেন, হ্যাঁ, আমি কেস 2 তে বলেছিলাম যে গাড়ি হচ্ছে বাঁক নিতে পারবে না। গাড়ি বাঁক নিতে পারবে না কখন, যখন রাস্তাটা সমতল থাকবে, মানে যখন ব্যাংকিং থাকবে না, যখন সমতল এবং মসৃণ থাকবে। হ্যাঁ, সমতল এবং, তুমি আমার ভিডিওটা আবার প্রথম থেকে দেখবা, আমি অনেকবার ব্যাখ্যা করছিলাম। হ্যাঁ, যখন রাস্তাটা মসৃণ থাকবে, সমতল থাকবে, তখন ওই মসৃণ রাস্তায় গাড়ি বাঁক নিতে পারবে না। বাট আমরা চাচ্ছি, আমরা কেস 3 তে আমাদের ডিমান্ড হচ্ছে রাস্তা থাকবে মসৃণ, কি মেকানিজম ফলো করলে সে বাঁক নিতে পারবে। ওকে, তো রাস্তা মসৃণ থাকবে, তো কি মেকানিজম ফলো করলে সে বাঁক নিতে পারবে, সেই মেকানিজমটার নাম হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং। ওকে, রাস্তা থাকবে মসৃণ, কি মেকানিজম ফলো করলে ওই মসৃণ রাস্তাতেও গাড়ি সহজেই বাঁক নিতে পারবে, ওই মেকানিজমটার নাম হচ্ছে রাস্তায় ব্যাংকিং। ওকে, রাস্তায় ব্যাংকিং, বা হচ্ছে আমি অনেকবারই প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। ওকে, ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম রাস্তায় ব্যাংকিং কোণ। ওকে, তাহলে এবার দেখো আমরা কি আঁকলাম, আমরা একটু আঁকাটা একটু আরেকবার দেখি। এটা আমাদের সেই রাস্তাটা যেখানে আসলে বাঁক নেওয়া হবে। তো বাঁক নেওয়ার এজটা হচ্ছে আমরা একটু আঁকার চেষ্টা করি, মোটামুটি হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ইয়েটা তুলে দিব। হ্যাঁ, আমরা আসলে রোডের হচ্ছে ইনার এজ থেকে আউটার এজটা তুলে দিব, আমরা দেখছিলাম। আর এই অ্যাঙ্গেলটা থিটা, আর এটা ধরো আমাদের গাড়ি থাকবে এরকম করে, গাড়ির ভরকে আমরা এম ধরলাম, গাড়ির ভরকে আমরা এম ধরলাম। তো গাড়ির ভরকে যদি আমরা এম ধরি, তো এই ক্ষেত্রে যদি আমরা উপাংশে ভাঙানোর চেষ্টা করি, উপাংশে, তো উপাংশে ভাঙালে আমরা দেখব, উপাংশে ভাঙালে যে এমজি কাজ করে খাড়া নিচের দিকে, এটা আমাদের এমজি, আর রিঅ্যাকশন ফোর্স কাজ করে হচ্ছে সারফেসের বা তলের সাথে লম্ব বরাবর, এটা আমাদের সারফেস। যেহেতু সারফেস মানে বুঝতেছি আমরা যার উপর বস্তু রাখা থাকে সেটা হচ্ছে সারফেস হয়। তাহলে সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, যাকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলতো, আর দ্বারা। ওকে, সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করে রিঅ্যাকশন ফোর্স। তো এই জায়গায় যদি আমরা উপাংশে ভাঙানোর চেষ্টা করি, এই জায়গায় রিঅ্যাকশন ফোর্সে, তো রিঅ্যাকশন ফোর্সের দুইটা লম্ব উপাংশ আমরা ভাঙাই, একটা এই বরাবর কাজ করবে আর একটা এই বরাবর কাজ করবে। আমরা রিঅ্যাকশন ফোর্সের দুইটা লম্ব উপাংশ নিলাম, রিঅ্যাকশন ফোর্সের, আর এদিকে হচ্ছে আমাদের কেন্দ্র। হ্যাঁ, এই বাঁকটা যে নিবে, এই বাঁকের কেন্দ্র হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমরা জ্যামিতিক উপায়ে দেখেছিলাম, জ্যামিতিক উপায়ে যে এই অ্যাঙ্গেল থিটা হলে, আমি একটু রিঅ্যাকশন ফোর্সটা ভালো করে আঁকি, আমি একটু রিঅ্যাকশন ফোর্সটা একটু ভালো করে আঁকি, একটু দেখো।
ভালো করে আঁকলে আমরা বুঝতে পারবো। তো এই বরাবর কাজ করবে হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্স হচ্ছে আমাদের আর, হ্যাঁ, এই বস্তুর সাথে বা তলের সাথে বা সারফেসের সাথে লম্ব বরাবর, সারফেস বা তলের সাথে লম্ব বরাবর কাজ করে রিঅ্যাকশন ফোর্স। তো আমরা জ্যামিতিক উপায়ে দেখছিলাম এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটা কি হবে বলতো, থিটাই হবে। তাহলে আর এর এই বরাবর উপাংশের নাম কি হবে, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হয় cos থিটা, এই বরাবর উপাংশের নাম হবে r cos থিটা, আর এই বরাবর উপাংশের নাম হবে হচ্ছে r sin থিটা। তো একটু মন দিয়ে দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মসৃণ, হ্যাঁ, এক্ষেত্রে আমরা কিন্তু মসৃণ কথাটার উল্লেখের জন্য এক্ষেত্রে আমরা ঘর্ষণ নামটাই আনতেছি না, ঘর্ষণ কথাটাই আমরা মাথায় আনতেছি না। ওকে, তো আমরা কেস 2 তে দেখতে পাচ্ছিলাম যে রাস্তাটা ছিল হচ্ছে সমতল। তো সমতল রাস্তায় কিন্তু আমরা এইভাবে উপাংশ ভাঙাই দেখি নাই, হ্যাঁ, সমতল রাস্তায়, কারণ সমতল রাস্তায় আসলে আমাদের এই আর এর কোনো উপাংশ আমরা পাই না। কিন্তু যখন আমরা রাস্তাটা বেন্ড করলাম বা একটু ইনার এজ থেকে আউটার এজটা আমরা উঁচু করলাম, তো এইভাবে উঁচু করার পর দেখতে পারলাম যে আমাদের এই r sin থিটা যে টার্মটা আছে, এই r sin থিটাটা এটা আমাদের কেন্দ্র বা সেন্টার। তো r sin থিটাটা কোন দিকে কাজ করে বলতো, r sin থিটা হচ্ছে আমাদের সেন্টারের দিকে কাজ করে। তাহলে সেন্টারের দিকে বা কেন্দ্রের দিকে যে বল তার নামই কি, কেন্দ্রমুখী বল। তাহলে আমি বলতে পারি এই r sin থিটা আসলে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, r sin থিটা আসলে কেন্দ্রমুখী বলের যোগান দিবে বা কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিবে। একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে গত কেসে আমরা কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার জন্য আমরা এরকম r sin থিটা পাই নাই বা r এর এরকম উপাংশ আমরা ভাঙাতে পারি নাই কেস 2 তে, আবার কোনো ঘর্ষণও ছিল না। তো সেই কারণে সে রাস্তায় বাঁক নিতে পারবে না। বাট এই ক্ষেত্রে কিন্তু সে রাস্তায় বাঁক নিতে পারবে, কেননা রাস্তায় বাঁক নেওয়ার জন্য তার কি দরকার হবে বলতো, রাস্তায় বাঁক নেওয়ার জন্য তার কেন্দ্রমুখী বল দরকার হবে। আর কেন্দ্রমুখী বল সাপ্লাই দিবে কে, r sin থিটা। এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল সাপ্লাই দিবে কে, r sin থিটা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কেন্দ্রমুখী বল FCP ইকুয়ালস টু কি বলতো, FCP ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে r sin থিটা। ওই ক্ষেত্রে আমরা বললাম যে কেন্দ্রমুখী বল সৃষ্টি বা সাপ্লাই দিবে কে, সাপ্লাই দিবে হচ্ছে r sin থিটা। কেননা r sin থিটা কাজ করে কোন দিকে, সেন্টারের দিকে যে ফোর্স কাজ করে। তাহলে FCP সমান আমরা লিখতে পারি r sin থিটা। তো এখান থেকে আমরা লিখতে পারবো FCP মানে হচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই r, mv স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে r sin থিটা। তাহলে এখান থেকে আমরা সাইড চেঞ্জ করলে r sin থিটা ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে আমরা mv স্কয়ার ডিভাইডেড বাই r আমরা লিখতে পারবো, যেখানে r মানে হচ্ছে ব্যাসার্ধ। এই যে বাঁকটা নিবে, এই বাঁকের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, হ্যাঁ, এই বাঁকের ব্যাসার্ধ হচ্ছে, আমরা যদি একটু এখানে দেখাতে চাই যে এই বাঁকের ব্যাসার্ধ কোনটা হবে, বাঁকের ব্যাসার্ধ আমরা কেন্দ্র থেকে এই রাস্তার যে দূরত্ব, কেন্দ্র থেকে রাস্তার দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলতে পারবো, হ্যাঁ, কেন্দ্র থেকে রাস্তার যে দূরত্ব, ওকে, মোটামুটি এই কেন্দ্র থেকে রাস্তার মাঝখানে যে দূরত্ব মোটামুটি এতটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা প্রকাশ করলাম বা বাঁকের ব্যাসার্ধকে আমরা প্রকাশ করলাম r দ্বারা, হ্যাঁ, আর হচ্ছে আমাদের সেন্টার বা কেন্দ্র থেকে ওই পরিধির যে দূরত্ব তার নামই তো আসলে ব্যাসার্ধ। তো রাস্তার মধ্যবিন্দু আমরা বলতে পারি। তো কেন্দ্র থেকে রাস্তার যে দূরত্ব সেন্টার থেকে, সেটাকে আমরা r বা ব্যাসার্ধ বলতে পারি। আচ্ছা, এখানে দুইটা r একই হয়ে যাচ্ছে, তো এটাকে আমি ছোট r দিয়ে প্রকাশ করি। দুইটা r আসলে একই হয়ে যাচ্ছে, তো ব্যাসার্ধকে আমি ছোট হাতের r দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধকে আমি ছোট হাতের r দিয়ে প্রকাশ করি। ওকে, দুইটা r যেহেতু সেম হয়ে যাচ্ছে, ওই বড় হাতের r মানে কিন্তু রিঅ্যাকশন ফোর্স বা অবিলম্ব প্রতিক্রিয়া বল, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। তো এখান থেকে তুমি আরেকটা ব্যাপার কিন্তু দেখতে পারবা, সেটা হচ্ছে যে আমাদের লম্বা, দেখো r কে আমরা দুটো উপাংশে ভাঙলাম, তাহলে r এর আপাতত ক্যালকুলেশনে অস্তিত্ব নাই। তাহলে আপাতত এখন r এর দুটো উপাংশ আছে, r sin আর r cos। ওকে, তাহলে এবার খেয়াল করো, r cos কাজ করে উপরের দিকে আর mg কাজ করে খাড়া নিচের দিকে। খেয়াল করো, এটা আমাদের mg ফোর্স, এটা আমাদের r sin থিটা ফোর্স। তো r sin থিটা কাজ করে খাড়া উপরের দিকে আর mg কাজ করে খাড়া নিচের দিকে। তাহলে একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে যদি mg এর মানটা বড় হতো তাহলে নিশ্চয়ই বস্তু তল ভেদ করে নিচে চলে যেত, এটা কিন্তু না। আর যদি r cos থিটা বেশি হতো তাহলে বস্তু শূন্যে বা আকাশে উড়ে যেত, তাও হচ্ছে না। আরেকবার বলি, যদি mg এর ভ্যালু বেশি হতো তাহলে বস্তু তল ভেদ করে নিচে ডুবে যেত, তা হচ্ছে না। যদি r cos থিটা বড় হতো তাহলে বস্তু আকাশে উড়ে যেত, তাও হচ্ছে না, আমরা সেটাও চাই না। তাহলে r cos থিটা mg এর ভ্যালু কি হতে হবে বলো তো, ইকুয়াল হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো r cos থিটা ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে mg, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দেই। এবার আমরা 1
নং আর 2 নং ইকুয়েশন ভাগ করি, তো 1 ভাগ 2 করলে আমরা পাবো বাম পক্ষে আমরা আর আর ক্যান্সেল, sin বাই cos মানে হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই r ইনটু g, v স্কয়ার ডিভাইডেড বাই r ইনটু g। দেখবা ক্যালকুলেশন করলে mm ক্যান্সেল যাবে, v স্কয়ার ডিভাইড বাই r g বাচ্চাদের ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলা থেকে আমরা কত কোণে আসলে ব্যাংকিং করতে হবে বা ব্যাংকিং কোণটা আমরা বের করতে পারবো। এখান থেকে আরেকটু আমরা আগাতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে v এর একটা এক্সপ্রেশন বের করতে পারি। এটা মুছে ফেললাম, হ্যাঁ এটা মুছে ফেললাম, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তো এখান থেকে আমরা v এর যে এক্সপ্রেশনটা পাবো, v স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে rg tan থিটা, v স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে rg tan থিটা। তাহলে এখান থেকে আমরা v ইকুয়ালস টু রুট ওভার rg tan থিটা আমরা লিখে ফেললাম, rg tan থিটা আমরা লিখে ফেললাম। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটাও তুমি একটু বক্স করে রাখো, v ইকুয়ালস টু rg tan থিটা। ওকে, rg tan থিটা। এই এটা আসলে কি, এটা আসলে এই থিটা অ্যাঙ্গেলের জন্য আমি বলতে পারি হচ্ছে রাস্তার গতিসীমা। ওকে, আমরা বলতে পারি হচ্ছে দ্রুতির সীমা, আমি বলতে পারি এই ভিটাকে আমরা স্পিডের সীমা বা স্পিড লিমিট, যেটাকে ইংলিশে আমরা বলি দ্রুতির সীমা, আমরা বলতে পারি ভি কে আমরা। হ্যাঁ, যে সর্বোচ্চ কতটুকু দ্রুতিতে আসলে বাঁক নিতে পারবে। হ্যাঁ, একটু খেয়াল করো, এই ভি কে আমরা বলতে পারি হচ্ছে দ্রুতির সীমা। একটু দেখো, হ্যাঁ ভি কে আমরা বলতে পারি দ্রুতির সীমা, v কে v ইকুয়ালস টু √rg tan থিটা, যেখানে v মানে হচ্ছে দ্রুতির সীমা, মানে কতটুকু বা স্পিড লিমিট আমরা ইংলিশে বলি, কতটুকু স্পিডে সে আসলে বাঁক নিতে পারবে। হ্যাঁ, সেই ফর্মুলা হচ্ছে v ইকুয়াল টু √rg tan থিটা, কতটুকু স্পিডে একটা গাড়ি মুভ করতে পারবে। ওকে, তো এখান থেকে আমরা এই ফর্মুলা থেকে আসলে এইটুকু আমরা লিখতে পারি। দ্রুতির সীমা বা স্পিড লিমিট, ইংলিশে আমরা বলি হচ্ছে স্পিড লিমিট, v কে আমরা স্পিড লিমিটও বলতে পারি। ইংলিশটা খুব সুন্দর, স্পিড লিমিট। তুমি রাস্তায় দেখো না, রাস্তায় যে হচ্ছে যখন রাস্তায় আমরা ফ্লাইওভার ক্রস করি, তুমি খিলগাঁও ফ্লাইওভার বলো বা হচ্ছে মহাখালী ফ্লাইওভার বলো, ওখানে কিন্তু লেখা থাকে টার্ন নেওয়ার টাইমে যে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে লেখা থাকে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বা 50 কিলোমিটার পার আওয়ার বা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। সেটা এটা আমরা এইভাবেই বা বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আসলে এইভাবে ক্যালকুলেশন করে বের করে। হ্যাঁ, দ্রুতির সীমা। ঠিক আছে, তো এখানে যেটা মনে রাখার বিষয়, সেই মনে রাখার বিষয়টা হচ্ছে আমরা কেস 1 এ আমরা দেখছিলাম যখন রাস্তাটা সমতল ছিল, তখন আমরা কেস 1 এ দেখছিলাম যে কেন্দ্রমুখী বল প্রোভাইড করে কে, বা রাস্তায় গাড়ি টার্ন নেওয়ার টাইমে কেন্দ্রমুখী বল প্রোভাইড করে কে, সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল বা স্থিতি ঘর্ষণ বল Fs। আর কেস 2 তে আমরা দেখছিলাম যে সমতল রাস্তায় যখন বাঁক নিব, ওই সমতল রাস্তায় বাঁক নেওয়ার টাইমে আসলে ওই উলম্ব প্রতিক্রিয়ার কোনো উপাংশ আসলে কেন্দ্রের দিকে পাওয়া তো যায়ই না। আবার ওই বাঁক সমতল মসৃণ রাস্তা ছিল, তো মসৃণ রাস্তায় সেখানে কি হয় না, কোনো প্রকার ঘর্ষণ বল থাকে না। সেই কারণে ওই সমতল মসৃণ রাস্তায় টার্ন নেওয়ার জন্য আমরা আসলে কেন্দ্রমুখী বল প্রোভাইড করার জন্য কোনো বল আমরা পাচ্ছিলাম না। বাট কেস 3 তে আমরা দেখলাম মসৃণ রাস্তা হলেও আমরা একটা মেকানিজম ফলো করতে পারি, সেই মেকানিজমটার নাম হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং। আর সেই মেকানিজমটা ফলো করলে আমরা কি করতে পারবো বলো তো, সেই মেকানিজমটা আমরা ফলো করলে ইজিলি আমরা গাড়ি রাস্তায় বাঁক নিতে পারবো। কেন, রাস্তায় বাঁক নেওয়ার জন্য যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল বা প্রয়োজনীয় হচ্ছে সেন্টিপিটাল ফোর্স দরকার হবে, সেই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলটা দেয় কে, আমাদের এই rg sin থিটা প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিবে rg sin থিটা। তো এখান থেকে আমরা ইজিলি বের করতে কেস 3 এর ক্ষেত্রে। ওকে, আচ্ছা কেস 4 টা বুঝতেই পারতেছো কি হবে। কেস 4 এ হচ্ছে রাস্তা থাকবে অমসৃণ, মানে রাস্তায় ঘর্ষণ বলও থাকবে, আর আমরা ব্যাংকিং কোণ নিয়েও কথা বলবো। ওকে, কেস 1 এ কি ছিল, রাস্তা সমতল ছিল, কোনো প্রকার ব্যাংকিং কোণ ছিল না, সমতল রাস্তায় গাড়ি বাঁক করে ফেলতো বা সমতল রাস্তাতেই গাড়ি স্থিত ঘর্ষণ বলের হেল্প নিয়ে। কেস 2 তে কি ছিল, সমতল রাস্তা ছিল, বাট রাস্তা মসৃণ থাকার কারণে সে আসলে ওই সমতল হওয়ার কারণে সে তো আসলে এই অবিলম্ব প্রতিক্রিয়ার উপাংশের হেল্প পাইতো নাই, আর মসৃণ হওয়ার কারণে আসলে সে ঘর্ষণ বলের হেল্পও পায় নাই। আর কেস 3 তে কি, কেস 3 তে হচ্ছে মসৃণ রাস্তা, আমরা একটা মেকানিজম ফলো করলাম হচ্ছে কি বলতো, এই অ্যাঙ্গেল করে যে মেকানিজমটা ফলো করলাম ব্যাংকিং কোণ করে, এভাবে উঁচু করে দিলাম, আউটার ইনার এজ থেকে আউটার এজটা আমরা উঁচু করে দিলাম,
এই থিটা অ্যাঙ্গেলে, তখন আমরা আর জি সাইন থিটার হেল্পে এই গাড়িটা কি করতে পারবে, মুভ করতে পারবে, এবং আমরা স্পিড লিমিটও আমরা বের করতে পারলাম। এতটুকু আমরা একটু বুঝতে পারলাম কিনা বলো? কেস 4 এ আমরা আলোচনা করব রাস্তায় ঘর্ষণ থাকবে আবার ব্যাংকিংও থাকবে, মানে রাস্তা অমসৃণ প্লাস ব্যাংকিং। একটু আমাকে বলো যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? আমাদের থিওরি প্রায় শেষের পথে, আমাদের থিওরি প্রায় শেষের পথে, এরপরে আমরা ইনশাআল্লাহ ম্যাথ প্রবলেমে চলে যাব। তো একটু বলো যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা, একটু বলো। থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। আমরা এরপরে পড়বো হচ্ছে যে রাস্তা থাকবে হচ্ছে অমসৃণ, মানে হচ্ছে সেখানে ঘর্ষণ গুণাঙ্ক থাকবে এবং ঘর্ষণ বল থাকবে, এবং কি হবে বলতো, সেখানে ব্যাংকিংও থাকবে। এটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, অস্পষ্ট দেখা যাচ্ছে, একটু আমরা আচ্ছা একটু বলো তো, একটু কষ্ট করে যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাদের এখান থেকে আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু তোমরা একটু কষ্ট করে বলো যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, মালিহা রহমান থ্যাংক ইউ সো মাচ। এমডি জিসান বলছো বুঝছো, আচ্ছা। তারপরে হচ্ছে প্রিয়া রানী বলছো বুঝছো, আফরিন সিনথিয়া, পপি থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমাদের এখান থেকে আমি মনিটরিং করছি, আমাদের ভিডিওটা আল্লাহর রহমতে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তাসমিম হোসেন তিশা, এখন মেবি ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এবার আমরা দেখব হচ্ছে কেস 4। এবার আমরা দেখব হচ্ছে কেস 4। ওকে, এবার আমরা দেখব কেস 4। তো কেস 4 এ আমরা কি দেখব? কেস 3 আমাদের দেখা শেষ, কেস 4 এ আমরা দেখব যে অমসৃণ রাস্তায় ব্যাংকিং। হ্যাঁ, অমসৃণ রাস্তায় ব্যাংকিং। কেস 3 তে আমি লাস্টে আবার সামারি করব, টেনশন নিও না। হ্যাঁ, লাস্টে আবার সুন্দর করে সামারি করে বলবো যে আসলে আমরা কি কি পড়লাম বা কি কি করতেছি আর কেন করতেছি, কেন আমাদের দরকার হচ্ছে এগুলো করা। ওকে, আচ্ছা, অমসৃণ রাস্তায় ব্যাংকিং সেটা আমরা দেখব। তো আমি একটু বলে রাখি যে এখানে থিটার উপরে আসলে ভি স্পিড লিমিটটা নির্ভর করে। থিটার মান তুমি যত বাড়াবা, মানে এখানে তো tan থিটা v স্কয়ারের সমানুপাতিক, তো থিটার মান তুমি যত বাড়াবা tan থিটাও বাড়বে, আর tan থিটা বাড়লে v ও বাড়বে। মানে তুমি যদি চাও যে স্পিড লিমিটটা বা দ্রুতির সীমাটা আসলে বাড়াইতে, হ্যাঁ, মনে করো আমি চাচ্ছি যে আসলে স্পিড লিমিটটা ধরো ছিল আগে 40 কিলোমিটার/আওয়ার, তো আমি চাচ্ছি বা ওই ধরো আমাদের জনগণের ধরো ডিমান্ড হলো কি যে না আমাদের এখানে স্পিড লিমিট আরো বাড়াতে হবে, আমরা আরো দ্রুততার সাথে বাঁক নিতে চাই। তো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারসরা চাইলে কি করতে পারে? সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা চাইলে তোমার এই থিটা বাড়াইতে পারে। তো থিটা বাড়ালে কি হবে? থিটা বাড়ালে tan থিটাও বাড়বে, কারণ ওই tan থিটা বাড়ালে হচ্ছে tan এর অ্যাঙ্গেলটাও বৃদ্ধি পায়। তো থিটা বাড়ালে tan থিটা বাড়বে, আর tan থিটা বাড়লে v এর মানও বাড়বে। v এর মান বাড়া মানে হচ্ছে দ্রুতির সীমা বা স্পিড লিমিটও বাড়বে। হ্যাঁ, তো স্পিড লিমিট বাড়ানোর জন্য তুমি চাইলে বা ইঞ্জিনিয়াররা চাইলে অ্যাঙ্গেলটা বাড়াইতে পারে, বাট ওই অ্যাঙ্গেল বাড়ানোর একটা নির্দিষ্ট সীমা আছে। তুমি যদি অতিরিক্ত অ্যাঙ্গেল বাড়ায় ফেলো তাহলে কিন্তু গাড়ি কিন্তু পড়ে যাবে, কেন্দ্রের দিকে পড়ে যাবে। সেই জন্য এই থিটা বাড়ানোর একটা লিমিট আছে, মানে মেইনলি থিটা বাড়ালে আসলে স্পিড লিমিটটা বাড়ানো সম্ভব হয়। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা এখন দেখব অমসৃণ রাস্তায় ব্যাংকিং কেস 4। কেস 4 হচ্ছে আমরা দেখব অমসৃণ রাস্তায় ব্যাংকিং, অমসৃণ রাস্তায় ব্যাংকিং। ওকে, আচ্ছা, তো এবার অমসৃণ রাস্তা মানে সেখানে ঘর্ষণ বল থাকবে। হ্যাঁ, আর ঘর্ষণ বল কাজ করে হচ্ছে আমরা দেখছিলাম স্থিত ঘর্ষণ বল কাজ করে কি বলতো? স্থিত ঘর্ষণ বল কাজ করে কেন্দ্রের দিকে। হ্যাঁ, কেন্দ্রের দিকে। আর হচ্ছে তোমার মনে করো সেটা, আর ঘর্ষণ বলের মান হচ্ছে সারফেসের, বা ঘর্ষণ বল কাজ করে সারফেসের সাথে সমান্তরালে, সারফেসের প্যারালালে। এটা আমি একদম কালকেই বলছিলাম। ওকে, আচ্ছা, তো আমরা একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আচ্ছা সেটা হচ্ছে যে ধরো আমরা এই জায়গাটা আঁকি। হ্যাঁ, ধরো এবার আমরা অমসৃণ তল, হ্যাঁ, আমরা রাস্তা ব্যাংক করছি বা রাস্তা এরকম বাঁকাই দিছি ঠিকই, এবং তলটা কি বলতো? তলটা অমসৃণ। আমি বলে দিলাম যে তলটা হচ্ছে অমসৃণ। আর এটা এই ধরো আমাদের রাস্তার বাঁক, গাড়িটা এইভাবে বাঁক নিবে, আর ব্যাংকিং করা মানে তো বুঝতেছো না? ব্যাংকিং করা মানে তো বুঝতেছো। একটু ব্যাখ্যা করি, দেখো একটু আমাদের গতবার পড়ে গেছিল একটু হালকা। তো এই ধরো সমতল রাস্তা, এটা কিন্তু সমতল রাস্তা। হ্যাঁ, সমতল রাস্তা। তো এটা গাড়ি, এটা আমাদের প্লেন রাস্তা। তো সমতল রাস্তার উপর যখন হচ্ছে গাড়ি থাকবে তখন এই কালো মার্কাটা দিয়ে আমি কেন্দ্রমুখী বল বোঝাচ্ছি। হ্যাঁ, আর এই গাড়িটা হচ্ছে এইভাবে টার্ন নিবে। হ্যাঁ, এইভাবে সেই গাড়িটা আসলে টার্ন নিবে। ওকে, ঠিক লাইক দিস, এইভাবে গাড়িটা টার্ন নিবে। তো যাই হোক,
তো আমরা মানে এইভাবে টার্ন নিবে, তাহলে যদি গাড়িটা এইভাবে টার্ন নেয় তাহলে এর কেন্দ্র নিশ্চয়ই এই সাইডে থাকবে, এর কেন্দ্রটা বুঝো নাই ব্যাপারটা। যদি গাড়িটা এইভাবে টার্ন নেয়, মন দিয়ে দেখো, যদি গাড়িটা এইভাবে টার্ন নেয় তাহলে কেন্দ্র কোন সাইডে থাকবে? এই সাইডে কেন্দ্র থাকবে। আর যদি গাড়িটা এইভাবে টার্ন নেয় সমতল রাস্তায়, তবে কেন্দ্র থাকবে এই সাইডে। আচ্ছা, তো এবার খেয়াল করো, এটা দিয়ে আমি ঘর্ষণ বল বুঝাচ্ছি, স্থিত ঘর্ষণ বল। তো মনে আছে যখন সমতল রাস্তাটা অমসৃণ ছিল তখন স্থিত ঘর্ষণ বলটা কেন্দ্রের দিকে কাজ করতেছিল। খেয়াল করো, আমরা এখন এই কেস ব্যাখ্যা করতেছি যখন গাড়িটা সমতল রাস্তা দিয়ে বাঁক নিবে, তখন আমরা এই জায়গায় কেন্দ্র থাকবে। তো কেন্দ্রমুখী বল সাপ্লাই করার জন্য আমাদের কেন্দ্রমুখী বলটা দরকার, স্থিত ঘর্ষণ বলটা দরকার হয়। স্থিত ঘর্ষণ বল কাজ করে কিন্তু সারফেসের প্যারালালে। ওকে, এটা আমাদের সারফেস, তো সারফেসের প্যারালালে আসলে স্থিত ঘর্ষণ বলটা কাজ করে। মানে এই মার্কারটা খেয়াল করো, এই যে মার্কারটা, সেটা কাজ করে কোন দিকে? কেন্দ্রের দিকে, যদি অমসৃণ হয়। এবার খেয়াল করো, যদি আমি এভাবে ব্যাংক করে দিই বা হেলাই দেই, তাহলে খেয়াল করো তো আমাদের কিন্তু এই ঘর্ষণ বলের দিকও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করতেছো? খেয়াল করে দেখো, এটা আমাদের গাড়ি, এটা আমাদের সারফেস, এটা আমাদের গাড়ি, এটা আমাদের সারফেস। গাড়িটা এই বরাবর টার্ন নিবে, যদি গাড়িটা এই বরাবর টার্ন নিতে চায় কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে কে? স্থিতি ঘর্ষণ বল। এই কালো মার্কার দিয়ে আমি স্থিত ঘর্ষণ বলটা বুঝাচ্ছি। এই বরাবর বা সারফেসে, দেখো সারফেস হচ্ছে আমার প্র্যাকটিক্যাল খাতাটা, তো প্র্যাকটিক্যাল খাতার সমান্তরালে। তো সারফেস যদি এভাবে ব্যান্ড করে দিই বা বাঁকাই দেই, তাহলে খেয়াল করো তো আমাদের কালো মার্কারটাও বেঁকে গেল, মানে ঘর্ষণ বল আসলে বেঁকে গেল। ওকে, তো যাই হোক, এভাবেও চিন্তা করতে পারো। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এবার এই গাড়িটা মুভ করবে, এই গাড়িটা হচ্ছে মুভ করবে। তো আমরা একটু লিখি, এটা হচ্ছে আমাদের m ভরের বস্তু বা m ভরের গাড়ি। তো গাড়িটা হচ্ছে, রাস্তা কিন্তু অমসৃণ, রাস্তা অমসৃণ মানে কি আছে? অমসৃণ মানে ঘর্ষণ আছে। আর ব্যাংকিং মানে হচ্ছে এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ওকে, আচ্ছা, তো এবার আমরা আঁকার চেষ্টা করি। তো আমাদের যদি গাড়িটা এইভাবে টার্ন নেয়, তাহলে কেন্দ্র থাকবে মোটামুটি এই জায়গাটায় কেন্দ্র থাকবে। ওকে, আচ্ছা, তো গাড়ি যদি এইভাবে টার্ন নেয় কেন্দ্র এই জায়গায় থাকবে। আমরা জানি এমজি কাজ করে খাড়া কোন দিকে? এমজি কাজ করে খাড়া নিচের দিকে। আমরা আবার জানি রিঅ্যাকশন ফোর্স এখানে কাজ করবে, কারণ যেহেতু ব্যান্ড করা, রিঅ্যাকশন ফোর্স কাজ করে তলের সাথে লম্ব বরাবর। রিঅ্যাকশন ফোর্সকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, এই যে আর, যেটা সারফেসের সাথে, এটা আমাদের সারফেসের উপর লম্বভাবে কাজ করে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স আর। আবার আমরা দেখলাম ঘর্ষণ বল কাজ করে সারফেসের সমান্তরালে। তাই এই জায়গায় আমরা আসলে একটা ঘর্ষণ বল পাবো, সেই ঘর্ষণ বলকে আমরা Fs দিয়ে প্রকাশ করতে পারি। সেই Fs কাজ করবে এই যে সারফেসের সমান্তরালে। ওকে, Fs কাজ করবে। আচ্ছা, তাহলে এবার একটু দেখো, সেটা হচ্ছে যে এই তিনটা ফোর্স আসলে এই বস্তুর উপর কাজ করার চেষ্টা করবে। ওকে, খেয়াল করো, mg অলওয়েজ নিচের দিকে কাজ করবে, আমরা জানি। Fs কাজ করবে হচ্ছে সারফেসের সমান্তরালে। খেয়াল করো, যখন প্লেন রাস্তা ছিল, মানে কোনো প্রকার কি ছিল না বলতো? কোনো প্রকার হচ্ছে তোমার ব্যাংক ছিল না, তখন আসলে এই Fs কাজ করতেছিল কোন বরাবর? Fs কাজ করতেছিল, শুধু Fs কাজ করতেছিল কেন্দ্র বরাবর। এবং Fs এর ডিরেকশন কিন্তু, বা আমরা বলছিলাম ওই যে গতকালকের ক্লাসে, যে ঘর্ষণ বল সারফেসের সমান্তরালে কাজ করে। তো এইজন্য আমরা সারফেসের সমান্তরালে দিলাম। অথবা এইভাবেও চিন্তা করতে পারো, এইভাবেও, যে গাড়ি যদি অনেক দ্রুত বাঁক নেয় তবে সে বাইরের দিকে ছিটকে যাবে, ওই বাইরের ছিটকানো হাত থেকে রক্ষা করার জন্য ঘর্ষণ বলকে নিচে টানবে। ওকে, এভাবেও চিন্তা করা যায়, এভাবেও ব্যাখ্যাটা দেওয়া যায় যে যদি গাড়িটা অত্যন্ত দ্রুত গতিতে বাঁক নেয়, সে বাইরের দিকে ছিটকে যাবে। তো বাইরের দিকে সে যাতে না ছিটকায়, ভিতরের দিকে Fs বা ঘর্ষণ বলকে আঁকড়ে টেনে ধরে রাখবে, কারণ তলটা হচ্ছে আমাদের অমসৃণ তল। ওকে, আচ্ছা, তো আমরা এবার একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, এটা যদি r হয়, আমরা r এর দুইটা উপাংশ নিতে পারি। r এর দুইটা উপাংশ আমরা নিতে পারি হচ্ছে লম্ব বরাবর, হচ্ছে আমরা জানি এই বরাবর একটা কাজ করবে উপাংশ r এর, আর দুইটা লম্ব উপাংশ আমরা কাজ করতে পারি r এর। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা পরস্পর লম্ব। তো আমরা দেখছিলাম আগের অঙ্কে যে এটা আগের থিওরিতে, যে এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলও কি হবে বলতো? থিটাই হবে। এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেল থিটা হবে। এই পাশে হবে হচ্ছে আমাদের r cos থিটা, আর এই পাশে হবে হচ্ছে আমাদের r sin থিটা, এই পাশে হবে হচ্ছে আমাদের r sin থিটা। তো এবার মন দিয়ে দেখো, এই Fs এরও কিন্তু দুইটা উপাংশে ভাঙানো সম্ভব, Fs কেও।
এই এফএস কে যখন আমি দুইটা উপাংশে ভাঙাবো, এফএস কে, এফএস এর একটা আনুভূমিক উপাংশ মানে লম্ব উপাংশ আর কি, হ্যাঁ আনুভূমিক উপাংশ এটা, এফএস এর লম্ব উপাংশ হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে নিচের দিকে, ওকে এফএস এর এটা হচ্ছে আমরা বলতে পারি, হ্যাঁ এফএস কেও আমরা বা ঘর্ষণ বলের আমরা দুটো উপাংশ নিয়ে আমরা কাজ করতে পারি, এই অ্যাঙ্গেল থিটা, ওকে আচ্ছা তো বুঝতেই পারতেছো এই অ্যাঙ্গেল যদি থিটা হয় কি বলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, মন দিয়ে দেখো এই অ্যাঙ্গেল যদি থিটা হয় একান্তর কোণ হিসেবে কিন্তু এই অ্যাঙ্গেল কি হবে বলতো, এই অ্যাঙ্গেল কিন্তু থিটাই হবে, ওকে একান্তর কোণ হিসেবে দেখো এই অ্যাঙ্গেল থিটা হলে একান্তর কোণ হিসেবে কিন্তু এই অ্যাঙ্গেলটা থিটাই হয়, বুঝাই যায় ক্লাস 8 এর কথাবার্তা। তো খেয়াল করো এই এফএস হচ্ছে আমাদের লাল রেখাটা, এই এফএস মানে ঘর্ষণ গুণাঙ্ক, তো এই সরি গতীয় স্থিতি ঘর্ষণ বল, তো এই স্থিতি ঘর্ষণ বলের আমরা দুটো উপাংশ নিলাম, এই যে দুইটা সবুজ রেখা, এই দুইটা সবুজ রেখা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বলের দুটো উপাংশ, এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, আর নিচের দিকে তাহলে কাজ করবে কি বলতো, আমি যদি অন্য কালি দিয়ে লিখি, তাহলে এফএস যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হয় cos, তাহলে এই পাশে হবে হচ্ছে এফএস cos থিটা, আশা করি এতটুকু তো আমরা জানি যে এফএস যেই উপাংশের সাথে অ্যাঙ্গেল থিটা সেদিকে হয় cos, আর নিচে হবে হচ্ছে sin, তাহলে নিচের দিকে আবার কাজ করবে কি বলতো এফএস sin থিটা, ওকে এই নিচের উপাংশটা ভাই সবুজ উপাংশটার নাম কি বলতো এফএস sin থিটা। তাহলে এবার একটু মন দিয়ে খেয়াল করো, আর এর আমরা দুটো উপাংশ নিলাম, আর এর আমাদের দুটো উপাংশ নেওয়া শেষ, আবার এফএস এরও দুটো উপাংশ নিলাম আমরা, এফএস এর দুটো উপাংশ নেওয়া শেষ, আর এর দুটো উপাংশের নাম কি, একটা হচ্ছে r cos থিটা আর একটা r sin থিটা, যারা কিনা লম্ব উপাংশ আর কি, আর এফএস এর দুটো লম্ব উপাংশের নাম কি, একটা f cos থিটা আর একটা f sin থিটা, এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেল হবে থিটা কারণ অনুরূপ কোণ, আর এই অ্যাঙ্গেল থিটা হলে জ্যামিতিক প্রক্রিয়ায় এই অ্যাঙ্গেল হবে থিটা, যার কারণে যার সাথে অ্যাঙ্গেল সেদিকে cos, যার সাথে অ্যাঙ্গেল নাই সেদিকে হবে sin। তাহলে এবার খেয়াল করো সেটা হচ্ছে এই গাড়ি যদি টার্ন নেয়, এই গাড়িটা যদি টার্ন নেয়, কেন্দ্র কোনটা, কেন্দ্র হচ্ছে বা সেন্টার হচ্ছে আমাদের এটা, তাহলে খেয়াল করো সেন্টারের দিকে আসলে এই ক্ষেত্রে দুইটা ফোর্স কাজ করে, এই যে দুইটা ফোর্স r sin থিটা আর fs cos থিটা, খেয়াল করো এই r sin থিটা fs এর একটা উপাংশ, r এর একটা উপাংশ, খেয়াল করো গতবার কিন্তু কি ছিল না, মসৃণ তল ছিল, কোনো আমাদের ঘর্ষণ বলের কোনো উপাংশ ছিল না, এক্ষেত্রে গত কেসে শুধুমাত্র r এর একটা উপাংশ কেন্দ্রমুখী বল সাপ্লাই দিচ্ছিল, আর এখন fs এরও একটা উপাংশ কেন্দ্রমুখী বলের কি দেয় বলতো সাপ্লাই দেয়, fs এরও একটা উপাংশ কেন্দ্রমুখী বলের সাপ্লাই দেয়, কেননা এই দুই ভেক্টর, এই নীল ভেক্টর আর এই তোমার সবুজ ভেক্টর, এই দুই ভেক্টর কাজ করে সেন্টারের দিকে, আর সেন্টারের দিকে যারা কাজ করে তারাই কেন্দ্রমুখী বলের যোগান দেয়, কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিবে হচ্ছে আমাদের আসলে এক্ষেত্রে r sin থিটা আর fs cos থিটা। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে r sin থিটা আর fs cos থিটা আসলে কেন্দ্রমুখী বলের সাপ্লাই দেয়, কেন্দ্রমুখী বলের যোগান দেয়, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কেন্দ্রমুখী বলের যোগান আসলে এই ক্ষেত্রে কারা দেয়, কেস 4 এ r sin থিটা আর fs cos থিটা এই দুইটা ভেক্টর সেন্টারের দিকে কাজ করে বলে সেন্টারের দিকে যারা কাজ করে তারাই কেন্দ্রমুখী বলের যোগান দেয়, আর যেহেতু তারা কেন্দ্রের দিকে কাজ করে, যেহেতু তারা সেন্টারের দিকে কাজ করে, আর সেন্টারের দিকে কাজ করা মানেই কেন্দ্রমুখী বলের সাপ্লাই দেওয়া, সেই বলগুলো সাপ্লাই দিবে, তাই আমরা বলতে পারি কেন্দ্রমুখী বলের যোগান দেয় হচ্ছে r sin থিটা আর fs cos থিটা। তো এখান থেকে আমরা যদি এটা ইকুয়েশন আকারে লিখতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে r sin থিটা, ফার্স্ট যে আমরা অ্যানালাইসিস থেকে আমরা বলতে পারি যে r sin থিটা আর fs cos থিটা দুইজনে মিলে কেন্দ্রমুখী বল দেয়, তাহলে r sin থিটা আর fs cos থিটা এই দুইজনে মিলে কি দেয় বলতো কেন্দ্রমুখী বল দেয়, কেন্দ্রমুখী বল দেয়, বা এই দুইজনে মিলে আমরা আসলে কেন্দ্রমুখী বলের সাপ্লাইটা পাই, তো FCP টা আমরা আসলে পাই, কেননা দুইজনে আসলে কেন্দ্রের দিকে কাজ করে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে লিখতে পারবো হচ্ছে r sin থিটা প্লাস fs এর ফর্মুলা আমরা জানি fs μs r, ফর্মুলা না জানলে অবশ্যই আমি ক্লাসের নিচে লিংক দিয়ে দিব, ওই লিংকে তোমরা গতকালকের ক্লাসটা দেখে নিবা যে আমরা এখানে fs এর জায়গায় কিভাবে μs r লিখলাম, লাস্ট ক্লাসে ফর্মুলা দেখিয়েছিলাম গত ক্লাসে mv²/r, যেখানে r মানে হচ্ছে এই যে বাঁকটা, এই বাঁকের ব্যাসার্ধ সেন্টার থেকে
এই রোডের যে দূরত্ব, এই যে রোড আমাদের রাস্তা, এই সেন্টার থেকে রাস্তার যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ r। তো এখান থেকে আমরা দুই পাশ থেকে বা দুই সাইড থেকে যদি আমরা r কমন নিই, r কমন নিলে আমরা লিখতে পারবো sin θ প্লাস মিউ s cos θ, মিউ s cos θ, আর এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই r, mv স্কয়ার ডিভাইডেড বাই r। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ আমরা দিয়ে দিলাম। এই সমীকরণটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম 1 নাম্বার অ্যানালাইসিস থেকে। আচ্ছা, তো এবার আমরা যদি 2 নাম্বার অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেকেন্ড কেসে আমরা যদি 2 নাম্বার অ্যানালাইসিস করার চেষ্টা করি, আচ্ছা আমরা যদি 2 নাম্বার অ্যানালাইসিস করার চেষ্টা করি, তো দেখো সেটা হচ্ছে যে আমরা এখন দেখব যে উলম্ব বা y অক্ষ বরাবর বলগুলো আসলে কে কে কাজ করতেছে। চোখ দিয়ে তাকায় তাকায় দেখতে পারবা, হ্যাঁ চোখ দিয়ে, এই যে y অক্ষ বরাবর কোন কোন বল কাজ করতেছে। আর cos θ কাজ করে উপরের দিকে, আর কেউ কি উপরের দিকে কাজ করে না, আর কেউ কাজ করে না। নিচের দিকে কে কে কাজ করে, mg কাজ করে। নিচের দিকে কে কে কাজ করে, খেয়াল করো তো, নিচের দিকে কে কে কাজ করে, mg কাজ করে, এই যে mg। আবার নিচের দিকে খেয়াল করো তো fs sin থিটাও কিন্তু কাজ করে। নিচের দিকে এই যে এই fs এর উপাংশ নিচের দিকে, fs sin থিটা y অক্ষ বরাবর নিচের দিকে, আর mg তো অলওয়েজই নিচের দিকে কাজ করে। তাহলে নিচের দিকে কোন কোন ফোর্স কাজ করে, fs sin থিটা আর mg, আর উপরের দিকে কে কাজ করে, আর cos থিটা। ওকে, উপরের দিকে। তাহলে এবার আবার সেই কমন সেন্স, যদি আর cos থিটা বড় হতো, আর cos θ যদি বড় হতো তাহলে এই গাড়িটা আকাশে উড়ে যেত বা শূন্যে ভেসে যেত। যদি fs sin θ আর mg বড় হতো বা এই দুইজনে মিলে যদি বড় হতো তাহলে সে গ্রাউন্ডে বা নিচের দিকে ঢুকে যেত বা হচ্ছে মাটি ভেদ করে নিচে ডুবে যেত। এই ধরনের একটা হচ্ছে না। তাহলে আমি বলতে পারি যে y অক্ষ বরাবর উপরের দিকের বল আর নিচের দিকের বল কি বলতো, ইকুয়াল। হ্যাঁ, যদি উপরের দিকের বল বড় হয় তবে সে শূন্যে ভেসে যাবে, সেটা তো হচ্ছে না। যদি নিচের দিকের মিলিত বল যদি বড় হয় তবে সে নিচে ডুবে যাবে, তাও হচ্ছে না। তাহলে বলতে পারি আমি এই কেসের জন্য উপরের বল আর নিচের বল ইকুয়াল। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি উপরের বলকে, উপরের বল হচ্ছে 2 নাম্বার অ্যানালাইসিস থেকে আমি বলতে পারি, 2 নাম্বার অ্যানালাইসিস থেকে যে r cos θ, r cos θ উপরের দিকের যে বলটা হবে সেই বলের ভ্যালু আর নিচের দিকের বলের ভ্যালু যদি ইকুয়াল হয়, নিচের দিকে কিন্তু দুইজন মানুষ, সেটা হচ্ছে দুইজন আসলে ভেক্টর, দুইজন মানুষ না, দুইটা ভেক্টর, এটা হচ্ছে fs sin θ, fs sin θ আর mg, নিচের দিকের দুইটা ভেক্টর মিলে যদি উপরের দিকের ভেক্টরের সমান হয় তাহলে বস্তু উপরেও যাবে না নিচেও থাকবে না, y অক্ষ বরাবর সে সাম্য অবস্থায় থাকবে। আমরা সবাই আশা করি জানি, কারণ আমরা সবাই এতটুকু তো বোঝা উচিত। আচ্ছা, তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারবো কি বলতো, r cos θ, r cos θ, আমি অন্য এই কাজে দেখি, r cos θ minus fs sin θ minus fs sin θ equals to আমরা mg লিখতে পারি, mg লিখতে পারি। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা হচ্ছে কি বলতো, এখান থেকে যদি fs, আমরা fs টাকে যদি ভাঙাই লিখি μs into r লিখতে পারবো fs এর পরিবর্তে μs into r sin θ equals to আমরা mg লিখতে পারবো, equals to আমরা mg লিখতে পারবো। তো এখান থেকে যদি আমরা আবার r কমন নেই, r কমন নিলে নিচের লাইনে কমন নিবা, হ্যাঁ r কমন নিলে থাকবে হচ্ছে r into cos θ minus mg sin θ, r into cos θ minus mg sin θ। এখান থেকে যদি দুই সাইড থেকে যদি তুমি r কমন নাও এই লাইনটা লিখতে পারবা, সিম্পল ক্যালকুলেশন আগের মতন, হ্যাঁ আগের মতন ক্যালকুলেশন, হ্যাঁ ঠিক আছে। আরেকবার বলি, খেয়াল করো, r cos θ আর এখানে fs কে ভাঙলে তুমি μs into r পাবা, দুই সাইড থেকে r কমন নিলে cos θ minus μs sin θ। এটাকে তুমি চাইলে 2 নাম্বার ইকুয়েশন দিতে পারো, এটাকে তুমি চাইলে 2 নাম্বার ইকুয়েশন দিতে পারো। তো এবার তুমি যদি 1 নং ইকুয়েশন আর 2 নং ইকুয়েশনকে যদি তুমি ভাগ করো, আচ্ছা এবার তুমি যদি 1 নং ইকুয়েশন আর 2 নং ইকুয়েশনকে যদি তুমি ভাগ করো তবে আমরা কিভাবে পাই একটু দেখো। সেটা হচ্ছে 1 নং আর 2 নং ইকুয়েশন তুমি ভাগ করো, আমরা পাবো 1 ডিভাইডেড বাই 2 যদি আমরা করি তবে খেয়াল করো আর আর ক্যান্সেল হয়ে যাবে, আর আর ক্যান্সেল হলে বাম পক্ষে থাকবে sin θ প্লাস μs cos θ,
sin থিটা প্লাস মিউ এস cos থিটা বাম পক্ষে থাকবে, আর নিচে থাকবে cos থিটা মাইনাস মিউ এস sin থিটা মাইনাস মিউ এস sin থিটা। এটা হচ্ছে আমাদের বাম পক্ষে থাকবে। বাম পক্ষে খেয়াল করো sin থিটা মানে আমরা এটা সেটা এটা ভাগ করতেছি 1 ভাগ 2, তাহলে বাম পক্ষের যদি দুটো ইকুয়েশন থাকে, দুটো ইকুয়েশন যদি তুমি ভাগ করো তাহলে বাম পক্ষ ভাগ বাম পক্ষ, তাহলে এটাকে এটা ভাগ করলে এমন একটা রাশি আমরা পাবো, কারণ আর ক্যান্সেল হয়ে যাবে। আর ডান পক্ষে যদি আমরা ভাগ করি, ডান পক্ষে যদি আমরা 1 ভাগ 2 করি, কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই পাশে থাকবে হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই rg। ভাগ করলেই তোমরা বুঝবা, হ্যাঁ দুইটা ইকুয়েশন ভাগ করলেই তোমরা বুঝতে পারবা, দুইটা ইকুয়েশন v স্কয়ার ডিভাইড বাই rg। ওকে আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, এবার সেটা হচ্ছে আমরা কি করলাম 1 ভাগ 2 করলে তুমি এরকম কিছু একটা পাবা মাস্ট, ওটা তুমি ক্যালকুলেশন করলে তুমি বুঝবা। সেটা হচ্ছে এখান থেকে আমরা একটু আগাই, ইকুয়েশনটাকে সুন্দর করার জন্য আমরা cos থিটা দিয়ে ভাগ করতে পারি লবে আর হরে। ইকুয়েশনকে আমরা সুন্দর করতে চাই, সুন্দর, তাহলে sin থিটা প্লাস মিউ এস cos থিটা sin থিটা প্লাস মিউ এস cos থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর হচ্ছে ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই cos থিটা মাইনাস মিউ এস sin থিটা ডিভাইডেড বাই দা হোল ডিভাইডেড বাই আবার cos থিটা করলাম। ইকুয়েশনকে সুন্দর করার জন্য আমরা বা বইয়ের সাথে মিলানোর জন্য আমরা কি করলাম বলতো, আমরা এভাবে করে লিখলাম, হ্যাঁ cos থিটা দিয়ে উপর নিচে ভাগ করলাম। না বুঝলে কি করবা বলতো, না বুঝলে এই cos কাটাকাটি করলে কি আগের লাইন আসে? হ্যাঁ আসে, তাহলে তুমি এইখান থেকে এই লাইন লিখতে পারবা। cos কাটা গেলে কি আগের লাইন আসে? হ্যাঁ আসে, তাহলে এই লাইন থেকে এই লাইনে আসা যায়, তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারবা। আর cos থিটা দিয়ে ভাগ করলাম কেন? ইকুয়েশনকে সুন্দর করার জন্য। তাহলে এবার খেয়াল করো, সেটা হচ্ছে sin বাই cos মানে কি tan, হ্যাঁ এই হোল ডিভাইডেড বাই উপরে sin বাই cos মানে tan, তাহলে এখানে থাকবে হচ্ছে tan থিটা প্লাস cos কাটা শুধু থাকবে মিউ এস, শুধু থাকবে মিউ এস ডিভাইডেড বাই cos মানে কত 1, তাহলে cos বাই cos মানে হচ্ছে 1 মাইনাস মিউ এস sin বাই cos মানে কত বলো তো, sin বাই cos মানে হচ্ছে tan থিটা, মিউ এস tan থিটা। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে সেটা হচ্ছে যে sin বাই cos, আর এখানে থাকবে হচ্ছে v স্কয়ার ডিভাইড বাই rg, v স্কয়ার ডিভাইড বাই r ইনটু g। ওকে v স্কয়ার, তাহলে এখান থেকে একটু দেখো, সেখান থেকে আমরা কি করতে পারবো, v স্কয়ার ওয়েট v স্কয়ার সমান আমরা লিখতে পারবো হচ্ছে rg ইনটু tan থিটা। আমরা উপর থেকে লিখি, হ্যাঁ আমরা উপর থেকে, তোমরা নিচে নিচে লিখবা, হ্যাঁ আমরা উপর থেকে লিখি, উপর থেকে আমরা এগুলো সব মুছে ফেলি, আশা করি তুলছো, হ্যাঁ আশা করি তুলছো, সিম্পল ক্যালকুলেশন। হ্যাঁ আচ্ছা, তাহলে একটু দেখো, সেটা হচ্ছে যদি না তুলে থাকো ভিডিওটা পরে দেখে নিও পজ করে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা v স্কয়ার এর ভ্যালু বের করতে চাই, তাহলে v স্কয়ার ইকুয়াল টু rg tan থিটা, rg tan থিটা প্লাস মিউ অফ s ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস tan থিটা, 1 মাইনাস মিউ এস tan থিটা। তো এখান থেকে আমরা v ইকুয়ালস টু লিখতে পারবো রুট ওভার rg tan থিটা প্লাস মিউ এস ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস tan থিটা, 1 মাইনাস মিউ এস tan থিটা। তো এটা হচ্ছে আমাদের সেই লাস্ট যে ইকুয়েশনটা তো চলে আসলো সেটা। এটা মুখস্থ করা একটু টাফ, এটা মুখস্থ করা একটু টাফ, কারণ হচ্ছে এটা এইভাবেই আনতে হবে আসলে। হ্যাঁ তো তুমি এই ফর্মুলাটা কখন ইউজ করবা, এই ফর্মুলাটা মুখস্থ করবা না, হ্যাঁ আমি যেভাবে আনলাম ফর্মুলাটা, হ্যাঁ যেই প্রসেস ফলো করে আমরা এই লাইন পর্যন্ত আনলাম, ওই প্রসেসে তোমরা আনবা, হ্যাঁ কারণ এটা মনে থাকবে না পরীক্ষা হল পর্যন্ত, আর জি tan থিটা প্লাস মিউ এস, ওকে এটা পরীক্ষা হল পর্যন্ত মনে থাকবে না, এটা আমি শিওর, আমারই মনে নেই। তো এখানে আর জি tan থিটা প্লাস মিউ এস ডিভাইড বাই 1 মাইনাস মিউ এস tan থিটা, হ্যাঁ দেখছো। তো এগুলো হচ্ছে এই ফর্মুলাটা এইভাবে মনে থাকবে না, এত ফর্মুলার ভিড়ে এই ফর্মুলা মনে থাকবে না, এজন্য এইভাবে করে তোমাকে আগায় তুমি যদি পরীক্ষার হলে আনো বা সৃজনশীলে তুমি যদি এভাবে
অ্যাপ্লাই করে যদি এই পর্যন্ত আনো ইনশাআল্লাহ তোমরা পারবা। ওকে, এবং এখান থেকে একটু খেয়াল করো, এখানে আমাদের এটাকে আমরা Vmax বলতে পারি বা সর্বোচ্চ বেগ আমরা বলতে পারি, সর্বোচ্চ গতিসীমা। ওকে, সর্বোচ্চ গতিসীমা আমরা বলতে পারি, সর্বোচ্চ গতিসীমা। হ্যাঁ, মানে হচ্ছে এই রাস্তায় সর্বোচ্চ কত বেগে গাড়ি চলতে পারবে সেটা হচ্ছে আমাদের Vmax। ওকে, সর্বোচ্চ গতিসীমা। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানেও আমরা একটা সর্বোচ্চ গতিসীমা পাইছিলাম, তারপরে আরেকটা ফর্মুলা আমরা দেখছিলাম একটু আগে, হ্যাঁ, যে সেটা হচ্ছে এরকম ছিল যে v √rg tan θ, ওটাকে আমরা সর্বোচ্চ গতিসীমা বলতে পারি √rg tan θ। ওটাও কিন্তু ছিল আমাদের Vmax, হয়তো ছিল, বা লিমিট, স্পিড লিমিট আমরা বলতে পারি ওটাকে। এনিওয়ে, স্পিড লিমিট বা হচ্ছে আমরা ওই ম্যাক্সিমাম Vmax আমরা বলতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তো খেয়াল করো, আমরা গতবার বা কেস 3 তে Vmax এর ভ্যালু পাইছিলাম √rg tan θ, আর কেস 4 এ Vmax এর ভ্যালু পেলাম হচ্ছে এটা। মন দিয়ে খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি। কেস 3 তে আমরা Vmax এর ভ্যালু পাইছিলাম হচ্ছে √rg tan θ, বা আমরা Vmax বলছিলাম ওটাকে, বা আমরা বলছিলাম হচ্ছে ওটাকে স্পিড লিমিট, একই কথা। Vmax এর ভ্যালু পাইছিলাম হচ্ছে √rg tan θ, আর এই ক্ষেত্রে আমরা Vmax এর ভ্যালু পেলাম হচ্ছে √rg tan θ + μ/1 - μ tan θ। ওকে, তো এই ক্ষেত্রে আমরা Vmax √rg tan θ, আর এখানে হচ্ছে Vmax √rg tan θ + μ/1 - μ tan θ। তো এই দুটার মধ্যে ডিফারেন্সটা আসলে কি? ওকে, বা এই দুটার আসলে সম্পর্কটা কি? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। এটা ইউজ করছিলাম হচ্ছে যখন রাস্তা ছিল মসৃণ বাট হেলানো, আর এটা হচ্ছে অমসৃণ প্লাস হেলানো। লিখে নাও এটা কার জন্য? রাস্তা অমসৃণ প্লাস হেলানো। বারে বারে যত লিখবা তত মনে থাকবে, অমসৃণ প্লাস ব্যাংকিং। হ্যাঁ, অমসৃণ প্লাস ব্যাংকিং, এই ফর্মুলা হচ্ছে অমসৃণ প্লাস ব্যাংকিং। আর এই ফর্মুলা কি জন্য? এই ফর্মুলা আমরা লিখছিলাম হচ্ছে মসৃণ রোড বা মসৃণ রাস্তা প্লাস ব্যাংকিং, মসৃণ রাস্তা প্লাস ব্যাংকিং। ওকে, মসৃণ রাস্তা প্লাস ব্যাংকিং, এটা অমসৃণ প্লাস ব্যাংকিং, এটা মসৃণ প্লাস ব্যাংকিং। তো এটার জন্য তুমি যে ম্যাক্সিমাম স্পিডটা পাবা, সে ফর এক্সাম্পল তুমি এখান থেকে ক্যালকুলেট করে তুমি যে Vmax টা পাইলা, ওইটার ভ্যালু সে ফর এক্সাম্পল 40 কিমি/আওয়ার, ওটার ভ্যালু সে ফর এক্সাম্পল 40 কিমি/আওয়ার। সেম রাস্তায় যদি ঘর্ষণ থাকে, অবশ্যই এইটার বা ম্যাক্সিমাম ভেলোসিটি হবে হচ্ছে তোমার এটার থেকে বেশি, ধরো হচ্ছে তুমি পাবা হচ্ছে 50 কিমি/আওয়ার। ওকে, আমি আরেকবার বলি, খেয়াল করো, রাস্তায় ঘর্ষণ না থাকলে বা রাস্তা মসৃণ হলে থিটা অ্যাঙ্গেলের জন্য, থিটা মানে সে ফর এক্সাম্পল থিটার ভ্যালু 10 ডিগ্রি বা 5 ডিগ্রি। হ্যাঁ, ধরো থিটার ভ্যালু 10 ডিগ্রি, ধরো থিটার ভ্যালু হচ্ছে কত ডিগ্রি? 10 ডিগ্রি। 10 ডিগ্রির জন্য, 10 ডিগ্রি ব্যাংকিং কোণের জন্য তুমি যে ম্যাক্সিমাম ভেলোসিটি পাবা, এক্ষেত্রেও 10 ডিগ্রির ভ্যালুর জন্য তুমি যে ম্যাক্সিমাম ভেলোসিটি পাবা, সেখানে কিনা রাস্তার ঘর্ষণ আছে, এই ম্যাক্সিমাম ভেলোসিটির মানটা অবশ্যই বেশি হবে। মানে এটা যদি 40 হয়, এটা হবে 50। কেন না এক্ষেত্রে দুইজন প্রোভাইডার আছে কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার জন্য। প্রোভাইডার যত বেশি হবে কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার জন্য, তত সে শার্পলি বা তত সে ভালো মতন সে বা তত স্পিডে সে টার্ন নিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু এই ম্যাক্সিমাম স্পিডের থেকে বেশি হবে যদি অ্যাঙ্গেলটা সেম হয়। এটাও 10 ডিগ্রি বসাও, এটাও 10 ডিগ্রি বসাও, বাট এটাই ক্যালকুলেট করলে তুমি যে ভ্যালুটা পাবা, এটাই ক্যালকুলেট করলে ভ্যালুটা অবশ্যই কম পাবা, এটার ভ্যালুটা বেশি পাবা। ওকে, তো অনেক সময় সৃজনশীলে বলতে পারে যে রাস্তা ব্যাংকিং আছে, তো তুমি কি ব্যবস্থা গ্রহণ করলে তুমি আসলে এটার সর্বোচ্চ গতিসীমা বাড়াইতে পারবা? তখন তুমি বলবা যে ব্যাংকিং এর সাথে আমরা যদি রাস্তায় ঘর্ষণ বা রাস্তা যদি অমসৃণ করে দেই, ওই অমসৃণ করলে কি হবে বলো তো? অমসৃণ করলে হচ্ছে তোমার তার সর্বোচ্চ গতিসীমাটা তুমি কি করতে পারবা? বাড়াতে পারবা। মানে এই ক্ষেত্রে যে রেজাল্টটা পাবা, এই রেজাল্টটা আর এই ক্ষেত্রে তুমি যে রেজাল্টটা পাবা, এর মানটা অনেক বেশি হবে। মানে তুমি এই ক্ষেত্রে অনেক দ্রুত বাঁক নিতে পারবা এই কেসের জন্য, যখন কিনা রাস্তা অমসৃণ প্লাস ব্যাংকিং। তো এখন আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য কোনটা বেশি ভালো? আমরা কিন্তু দেখলাম হচ্ছে যে সমতল রাস্তায় ব্যাংকিং ছাড়া, খেয়াল করো, সমতল রাস্তায় যখন ছিল কেস 1 এ ব্যাংকিং করি নাই আমরা। হ্যাঁ,
তো ব্যাংকিং না করলেও সমতল রাস্তায় মুভ করা যায় যদি সমতল রাস্তাটা অমসৃণ থাকে, কারণ সেখানে ঘর্ষণ বলটা কি করে বলতো, কেন্দ্রমুখী বলে সাপ্লাই দেয় বা গাড়িটা বাঁক নেওয়ার ক্ষেত্রে ঘর্ষণ বলটা খুব ভালো হেল্প করে। কিন্তু যদি শুধুমাত্র ঘর্ষণ বলের উপর আমরা নির্ভর করি, স্ট্যাটিক্যাল ফ্রিকশন, তো সেক্ষেত্রে মানে রাস্তায় বাঁক নেওয়ার ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র ঘর্ষণ বলের উপর যদি ডিপেন্ড করি, তো সেটা আমাদের জন্য খুব একটা ভালো না। আসলে কেন ভালো না? কারণ হচ্ছে যত বেশি ঘর্ষণ বল থাকবে বা যত বেশি হচ্ছে টায়ার, গাড়ির টায়ারের সাথে রাস্তা ঘষা খাবে, তত গাড়ির টায়ার নষ্ট হয়ে যাবে, তত গাড়ির টায়ার নষ্ট হয়ে যাবে। আর গাড়ির টায়ার নষ্ট হয়ে গেলে সে কিন্তু স্লিপারি হয়ে যাবে। ওকে, সে প্রয়োজনীয় ঘর্ষণ বলটা সে অ্যাবজর্ব করতে পারবে না বা ঘর্ষণটা সে অ্যাবজর্ব করতে পারবে না। সেই কারণে আসলে ব্যাংকিং প্লাস ঘর্ষণটা, ব্যাংকিং প্লাস অমসৃণ এই রাস্তাটা আসলে গাড়ির বাঁকের জন্য সবচেয়ে বেশি প্রেফারেবল, মানে এইটা আসলে সবচেয়ে বেশি প্রেফারেবল। ওকে, তো যাই হোক, আজকে আমাদের ম্যাথ করানোর প্রচন্ড ইচ্ছা ছিল, বাট আসলে রোজার কারণে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই আজকে রাখি। সমস্যা নেই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যতটুকু কনসেপ্ট আমরা আসলে দিছি, এই কনসেপ্ট দিয়ে তুমি আসলে সব ধরনের ম্যাথ নিজের চেষ্টাতেই সলভ করতে পারবা। বাট অবশ্যই আমি তোমাদের এই টাইপের ম্যাথ ঈদের পরে এবং এই যে কনসেপ্টটুকু আমরা আজকের ক্লাসের ব্যাংকিং কোণের কনসেপ্টে আমরা বা রাস্তায় গাড়ির বাঁক নেওয়ার কনসেপ্টে আমরা যতগুলো কনসেপ্ট শিখলাম, প্রত্যেকটা কনসেপ্টের উপর আমরা ইনশাআল্লাহ ম্যাথমেটিক্যাল প্রবলেম রাখবো, ইনশাআল্লাহ আমরা সৃজনশীল সমস্যাগুলি সলভ করব, ইনশাআল্লাহ আমরা টেস্ট পেপার সলভ করব। তো মোটামুটি কালকে অথবা পরশু আমাদের ঈদ হবে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদ পালন করো। আল্লাহ হাফেজ।